হ্যালো বন্ধুরা, আমি শেখ গন্ডিল। আপনারা সকলেই জানেন এটা আমাদের নতুন চ্যানেল আর্টিস্টিক সেভেন সেন্সের জন্য। আপনারা তো আমাদেরকে চেনেনই। আমরা সেখানে সিনেমা নিয়ে আলোচনা করি, এখানে ক্রিকেট নিয়ে আলোচনা করি। আর বেশি দীর্ঘ ইন্ট্রোডাকশন করছি না, কারণ এই চ্যানেলে অনেকগুলো ভিডিও হয়ে গেছে, মোটামুটি অনেকে জেনে গেছেন। আমি শিওর যে আর্টিস্টিক সেভেন সেন্সের অনেক দর্শকেরা এখনও জানে না যে আমরা এই চ্যানেলটা অ্যাকচুয়ালি করছি। তারা ধীরে 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 জেনে যাবে। এই চ্যানেলে মাঝে মাঝে জানাতে থাকবো। হ্যাঁ, যত ভিডিও অ্যাকচুয়ালি হতে থাকবে এই চ্যানেলে, তারা আশা করি তাদের অবধি পৌঁছে যাবে কোনো না কোনো রকমভাবে। তো আজকে আমরা অ্যাকচুয়ালি 4টে টিম নিয়ে আলোচনা করবো। একটা হচ্ছে কলকাতা নাইট রাইডার্স, তার সঙ্গে সঙ্গে থাকবে চেন্নাই, ব্যাঙ্গালোর থাকবে, মুম্বাই থাকবে। আর আমরা ছখানা টিম নিয়ে অলরেডি আলোচনা করে ফেলেছি। আমরা পডকাস্ট 1 গতকাল ড্রপ করেছি এবং সেই চাইলে আপনারা চাইলে চেক আউট করতে পারেন। এই পার্টটা দেখার আগে ওই পার্টটা আগে দেখে আসুন, তারপরে এই পার্টটা দেখুন। হ্যাঁ, আপনারা চাইলে সেটা চেক আউট করতে পারেন। এবং আজকে যে 4টে টিমকে নিয়ে আলোচনা করব সেগুলোকে নিয়ে স্পেসিফিক্যালি ভিডিও আমি অ্যাকচুয়ালি করে ফেলেছি। আমার ওপিনিয়নটা আমি দিয়ে দিয়েছি, যে কারণে আজকে আমি কথা কম বলবো, কারণ আমার ওপিনিয়ন আপনারা মোটামুটি জানেন সকলে। আমার যেগুলো ওপিনিয়ন সেগুলো ওর সঙ্গে ম্যাচ করছে কিনা, বা ওর ওপিনিয়ন কি, কোথায় ও কন্ট্রাডিক্ট করছে, সেগুলোকে নিয়ে আর কি ডিসকাশন করা, আলোচনা করবো। ওপিনিয়ন আলোচনাই হবে, একটা আড্ডা টাইপের হবে। পডকাস্ট ওরকম, মানে পডকাস্ট আড্ডাই তো বেসিক্যালি, তাই না? বাড়িতে বসে নিজেদের আলাপ আলোচনা করছি, আর কি আছে, একটু হাতে ড্রিঙ্ক ফিঙ্ক থাকলে বোধহয় জমতো, তাই না? আর 18+ দিয়ে ড্রিঙ্কস বলবে, অডিয়েন্স কি নিয়ে দেখতে চায় আমাদেরকে। অডিয়েন্স তো যা কমেন্ট করা শুরু করে সেগুলো আমরা হয়তো সেবনও করি না। আচ্ছা, আমরা সবার আগে আলোচনা করি তাহলে আরসিবিকে নিয়ে। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, বিরাট কোহলি টিম। কি মনে হচ্ছে এইবার কি হবে, ট্রফি হবে? দেখো, আমি যেটা শুরুতেই আমার ভিডিওতে বলেছি যে বিরাট কোহলি এত বছর ধরে মানে খেলছে ক্রিকেট, এবং এই লেভেলের ক্রিকেটার, মানে বিরাট কোহলির মতন ক্রিকেটার তো মানে হঠাৎ চলে আসে এরকম ব্যাপার নয়, মানে মাঝে সাঝে আসে রিয়ালি। এবং ওডিআই ক্রিকেটে বিরাট কোহলির মতন মানে গ্রেট ক্রিকেটার সত্যি বলতে মানে ডিবেটেবল ব্যাপার, এই ধরনের কমেন্ট করে দেওয়া, কিন্তু মানে গ্রেটেস্ট অফ অল টাইম বলে দিলে ভুল হবে না, বিশেষ করে ওডিআই ফরম্যাটে। এবং টেস্টে T20তেও যা করেছে মানে বিভৎস। এখন সেই প্লেয়ারটা আইপিএল জিতে নিয়ে এত বছর ধরে, সেটা কি একটুখানি মানে একটু অবাক করে না? মানে তুমি দেখো, আরসিবি ক্রিকেট তুমি দেখছো অনেক বছর ধরে, আমরা দেখছি সবাই। এবার আরসিবি কি খেলে সেটা দিয়ে তুমি বলতে পারো যে হ্যাঁ ভাই, আরসিবি মানে খেলেই এমন যে কোথাও একটা আরসিবি ট্রফি জেতবার মতন খেলছে না, তো কী হবে? কিন্তু তুমি যদি স্ট্যান্ড অ্যালোন বিরাট কোহলিকে দেখো, মনে হয় যে ভাই এই প্লেয়ারটা জেতেনি। বিরাট কোহলি তুমি যদি স্টেট দেখে নাও, প্রত্যেক বছর রান আছে। সেটাই, এরা মিনিমাম রান, মানে যেটা অনেক প্লেয়াররা দেখে মনে হচ্ছে অনেক ভালো খেলছে, তারপর যে রানটা করছে ওটা বিরাট কোহলি মনে হচ্ছে একদম খেলতে পারছে না, অফ ফর্ম যাচ্ছে, তার থেকে বেশি রান, 400 রান 450 রান মেরেই দেয় ঠিক। মানে গত বছরে তুমি দেখো, মাঝে 2022 অফ ফর্ম এই ধরনের কথাবার্তা হচ্ছিল, তাও 400+ ছিল সে বছর, তাও বোধহয় 400+, আমার এক্স্যাক্টলি মনে নেই। তুমি যদি লাস্ট ইয়ার দেখো, সেখানে মানে অ্যাকচুয়ালি অরেঞ্জ ক্যাপ বোধহয় বিরাট কোহলি ছিল লাস্ট ইয়ার, 750 কাছাকাছি রান ছিল 154 স্ট্রাইক রেটে। এবং যেটা অদ্ভুত ব্যাপার, বিরাট কোহলিকে নিয়ে এখানে আলোচনা করতে চাইবো একটু। বিরাট কোহলি মানে 154 স্ট্রাইক রেটটা, অন্য ব্যাটসম্যানে 154 স্ট্রাইক রেট যতটা মার মুর দিতে হয়, বিরাট কোহলিকে ততটা দিতে হয় না। বিরাট কোহলি, আমি তো এটা আগে বিরাট কোহলির বরাবর, বিরাট কোহলি একটা খেলা আছে, বিরাট কোহলি হচ্ছে 2 রানের খেলা, যেটা স্পেসিফিক্যালি 2 রান নেওয়ার জন্যই খেলে। মানে ওই মানে অ্যাকচুয়ালি এইটা আমি মানে অদ্ভুত ব্যাপার, এটা খুব রেয়ার প্লেয়ারের মধ্যে দেখা যায়। বিরাট কোহলি লেভেলে কারণ নেই, মানে যতটা খেলছি আমি 2 রান নেবো বলি, মানে দেখে সেরকম মনে হয় মানে অবশ্যই। কিন্তু ও যত বেশি বার করতে পারে 2 রান, ওর এমনি রানিং বিটুইন দ্য উইকেট ভীষণ ভালো। ঠিক আছে, এবং ও 2 রান ঠিক বের করে নেয়, মানে শট এমনই ভাবে। এরকম দেখবে তুমি ব্যাঙ্গালোরে প্রচুর ম্যাচ আছে যেখানে ওরকম ভাবেই ও খেলছে কন্টিনিউয়াসলি, এবং খেলতে গিয়ারটা নেয় ঠিক 16 ওভারের পরে, একদম যখন প্রয়োজন তখন। মানে যে জিনিসটা তুমি দেখবে যে সেটা সবসময় আমি যে একমত খুব তা নয়, যে যখন প্রয়োজন তখনই, ঠিক আছে। এবার কিছু কিছু সময় আমার যেমন অডিয়েন্স হিসেবে মনে হয় যে একটু আগে, মানে যা ব্যাটিং পড়ে রয়েছে এখনো, একটু আগে বোধহয় নিতে পারে, চার্জ একটু করতে পারে, সেটা বলতে পারো, কিছুটা রয়েছে, হ্যাঁ, কিন্তু সেটা না একটা স্টেবিলিটি দেয়। বিরাট কোহলি ক্রিজে আছে মানে যতক্ষণ আছে, যেটা ওয়ার্ল্ড কাপ ফাইনালেও হলো, যেটা আমরা জিতলাম আর কি। তুমি যদি দেখো ইন্টারন্যাশনাল তো অন্যরকম, ইন্টারন্যাশনালটা ছেড়েই দাও, ইন্টারন্যাশনালের ক্ষেত্রে তখন বিরাট কোহলি অ্যাকচুয়ালি, কারণ মানে আইপিএল এ একটু বলতে পারো, ইন্ডিয়ান টিমে তো হ্যাঁ, মানে আইপিএল এ যে স্ট্রাইক রেট প্রয়োজন আর ইন্টারন্যাশনালে যে স্ট্রাইক রেট প্রয়োজন, দুটো কিন্তু ডিফারেন্ট। মানে ইন্টারন্যাশনাল সেটা তো এখন এই লাস্ট 2 বছর এসে দাঁড়িয়েছে, তার আগে অবধি তাও ঠিকই ছিল। তো দেখা যাক এবছর বিরাট কোহলি পায় কিনা। এখন যদি আমরা আরসিবিকে নিয়ে আলোচনা করি, মানে বিরাট কোহলি একটা টিমে, আরসিবি প্লেয়ারের টিমে যদি একটা বিরাট কোহলি থাকে, আপনি বিরাট কোহলিকে নিয়ে আলোচনা করবেন না, মুভ করে যাবেন অন্য টপিকে, এটা পসিবল না। আরসিবি যেটা চিরকালের সমস্যা হয়ে রয়েছে সেটা হচ্ছে বোলিং, ওদের বোলিংটা বরাবর একটা সমস্যা হয়ে দাঁড়াতো। বোলিং না, আমার মনে হচ্ছে যে ঠিক আছে বোলিংয়ে দেখো, আমি সমস্যা নেই এ কথা বলবো না, কিন্তু আমার মনে হচ্ছে অন্যান্য বছর থেকে একটু বেটার, স্লাইটলি বেটার।
তার কারণ হচ্ছে মানে একটাই কারণে বেটার আমি বলছি, তার কারণ হচ্ছে হ্যাজেলউড বা তার সঙ্গে সঙ্গে ভুবি, এরা না এদের একটা এক্সপিরিয়েন্স আছে যেটা কোথাও একটা আমার মনে হয় যে কাউন্ট করবে। হ্যাঁ দেখো, ভুবনেশ্বর কুমার তো ফার্স্ট 2 ওভারে খুবই ভালো, ঠিক আছে। ডেতে ভুবনেশ্বর কুমার একটু এদিক ওদিক হচ্ছে এই রিসেন্ট সময় হচ্ছে, মানে প্রাইম ভুবি পেলে ব্যাঙ্গালোর সেটা খুব ভালো আলাদা, মানে অ্যাকচুয়ালি প্রাইম ভুবি ফর্মটা চলে গেছে, ওটা প্রাইম ভুবি আর নেই। তাও ফার্স্ট 2 ওভারে যতক্ষণ সুইং আছে ততক্ষণ ও এফেক্টিভ। কিন্তু কি বলতো, ভুবির মতন বোলারদের কি ভালো বলতো, যদি ধরো এক ওভার বেধরক কেলানি খেয়েও গেল, ওনা পরের ওভারে এসে সেটাকে মানে মানে মোটামুটি এইটা ভুবি বা হ্যাজেলউডের মতন প্লেয়ারদের থেকে এক্সপেক্ট করা যায়। এখন যদি সেটা ডেলিভার না করতে পারে তাহলে মুশকিল আছে ওদের মোটামুটি। আর ব্যাটিংটা দেখো, ব্যাটিংটা নিয়ে যদি কথা বলি আমরা, বিরাট কোহলি তো থাকছি ওপেনে, তার সঙ্গে সঙ্গে সল্ট থাকবে। সল্টের ফর্ম কিরকম থাকবে তার উপরে আরসিবি ভাগ্য। সল্টের তো আমি দেখলাম রিসেন্ট ফর্ম খুব একটা ভালো নেই, কিন্তু যদি আগের আইপিএল এ যখন কলকাতা হয়ে খেলতো সেই ফর্ম যদি চলে আসে তাহলে বিরাট কোহলি অটোমেটিক্যালি স্ট্রাইক রেট আপ হবে। কারণ ফাফ যে কনফিডেন্সটা, এটা আমি বলেছি ভিডিওতে, যে ফাফ যে কনফিডেন্সটা অ্যাকচুয়ালি বিরাটকে দিতে পারে, যে হ্যাঁ ভাই বিরাট খুলে খেলতে পারে, যে আমি যদি পড়ে যাই আমি জানি ফাফ কান্ডারি ও টিমকে ধরে নিয়ে খেলবে, ঠিক ও মানে অল আউট হয়ে যেতে দেবে না। আমার মনে হয় যে সল্টের পরবর্তীতে রাজাত পাতিদার থাকবে, 4 নম্বরে থাকবে পাতিদার 3 নম্বরে থাকবে বলে আমার মনে হয় না। তাহলে 3-এ ওদের ঢোকাতে হচ্ছে দেবদূত পাডিক্কালকে। দেবদূত পাডিক্কালই আমার মনে হয় ঢোকানো উচিত। দেবদূত পাডিক্কালকেও যদিও আমি দেখছিলাম অনেক স্পেশালিস্টরা যারা ক্রিকেট অ্যানালিস্ট তারা কিন্তু মানে দেবদূত পাডিক্কালকে রাখছে না। দেবদূতকে রাখছে না কারণ দেবদূত পাডিক্কাল অ্যাকচুয়ালি পারফর্ম করেছিল যখন আরসিবিতে ছিল, হ্যাঁ সেই সময়, এবং এই গ্রাউন্ডটাতেই মানে পারফরম্যান্স ভালো ছিল। তারপরে দেবদূত পাডিক্কাল অনেক ম্যাচে চান্সও পায়নি, যেটুকুই চান্স পেয়েছে ও কোনো সেরকম মিডল অর্ডারে পেয়েছে, ওখানে টপে খেলাতে হবে, ওকে খেলাতো আরসিবি টপে খেলাতো ও তখন রান দিয়েছে। এবার আরসিবিতে যেহেতু আবার এসছে এবং আরসিবি ওকে নিশ্চয়ই কিছু না কিছু ভেবেই নিয়েছে, তো চান্স থাকতে পারে একবার যে পাডিক্কালকে হয়তো খেলানো হলো বা ট্রাই করা। পাডিক্কালের সঙ্গে সল্টকে ওপেন করক, তাতে রাইট লেফটের অপশনটা পাবে। আর বিরাট কোহলি এত ম্যাচিওর প্লেয়ার, সে না অ্যাডাপ্ট, দেখো বিরাট কোহলি হচ্ছে মানে ওয়ার্ল্ড ক্রিকেটে বেস্ট অ্যাডাপ্ট করে নেওয়ার জন্য, যে আমি টাক করে আরামসে খেলতে পারে। ওপেনের জায়গাটা ছেড়ে আমার মনে হয় আরসিবির কথা মাথায় রেখে বিরাটের এই জিনিসটা আরসিবির জন্য বিরাট করবেও, ঠিক আছে। এতদিনের আমার মনে হয় যে ফার্স্ট ডাউন অ্যাকচুয়ালি বিরাট কোহলি মানে অ্যাকচুয়ালি লয়াল আরসিবির জন্য, তাহলে ওর অ্যাকচুয়ালি যা পোটেনশিয়াল যে কোনো টিম নিয়ে নেবে, যে কোনো টিম নিয়ে নেবে বছরে, এবং এতই না ছেড়ে দেওয়া উচিত যে ভাই মানে এই টিমে থেকে কাপ পাওয়া যাবে না, এটা মানে। কিন্তু ও লয়াল থেকে গেছে যে আমার যদি কাপ দিতে হয় আমি এই টিমে থেকে দেবো। তো দেখা যাক কি হয়। আপাতত তুমি টিমটা কিরকম দেখছো? লিয়াম লিভিংস্টোন এখানে রয়েছে হচ্ছে মিডল অর্ডারে, এবং লিয়াম লিভিংস্টোন লিয়াম লিভিংস্টোনের অলরাউন্ডার রয়েছে। আর টিম ডেভিডকে খেলা হয় কি মনে হচ্ছে? জিতেশ শর্মা খেলবে, দেখো জিতেশ শর্মা খেলবে। আর কুনাল পান্ডিয়া রয়েছে অলরাউন্ডার। কুনাল পান্ডিয়া, লিয়াম লিভিংস্টোন আর কুনাল পান্ডিয়া অলরাউন্ডার। কুনাল পান্ডিয়া নয়, ঠিক আছে, শুরুর দিকে ছিল। কুনাল পান্ডিয়া দেখা যায় কিরকম করে, মানে খুব ইমপ্রেসিভ আমার লাগে। কুনাল পান্ডিয়া কেমন জানি একটু কেমন টাইপের, ঠিক ডেসক্রাইব করা যাবে না। মাঝে মধ্যে ভালো করে দেয় মাঝে মধ্যে, কিন্তু খুব একটা আমার কুনাল পান্ডিয়া খুব একটা পছন্দের নয়। আর রোমারিও শেফার্ড রয়েছে ওদের, হ্যাঁ রোমারিও শেফার্ড রয়েছে আর টিম ডেভিড। রোমারিও শেফার্ড আবার হচ্ছে এমন প্লেয়ার যে চালালে ভুলিয়ে দেবে বাপের নাম, হ্যাঁ, আর না চালালে হচ্ছে পুরোই নিজের বাপের নাম ভুলি বলে চলে যাবে, ঠিক আছে। ওকে খেলাবে কিনা, ওকে সম্ভবত আমার মনে হয় রেখে দেবে, ইম্প্যাক্ট রেখে দেবে যদি টিমের অবস্থা খারাপ হয়। ওকে দেখো টপ 11-এ তোর মধ্যে কার থাকে, টিম ডেভিড না রোমারিও শেফার্ডে? আমার যেমন মনে হয় যে রোমারিও শেফার্ড থাকা উচিত, তার কারণ যে টিম ডেভিডও বিভৎস প্লেয়ার একেবারে, মানে যে তাহলে মুম্বাই রেখেই দিত। আমার মনে হয় টিম ডেভিডই বেটার, ঠিক আছে। এখানে এটা একদম এই যে মতামতের একটা কন্ট্রাডিকশন এখানে দেখতে পাওয়া যায়, কারণ রোমারিও শেফার্ড না, কারণ ও একটু বলও করে দিতে পারবে। এই জন্যই আমি চাইছি মানে অ্যাটলিস্ট প্রথম ম্যাচে আমি শেফার্ডকে ট্রাই করে দেখতে চাই। যদি ফিট হয়ে যায় প্লেয়ারটা একবার এই সেটআপে, তাহলে কিন্তু মানে খুব ব্যালেন্সড একটা টিম হয়ে যেতে পারে, মানে চান্স থাকছে আর যেতে পারে। এবার বোলিং শেফার্ড খুব একটা জানি না, আমার কাছে খুব একটা ভালো অপশন না, খুব ভালো প্লেয়ার যে শেফার্ড তা নয়। টিম ডেভিড আমার মতে বেটার অপশন, অলরাউন্ডারটাই আর কি। দেখা যাক কি করে ওরা। এবং রাজাত পাতিদার, দেখো এই টিমটা একটা সমস্যা যেটা আমি বলছিলাম, সেটা হচ্ছে যে এরা কেউ স্পিন ভালো খেলে না। স্পিনের এগেনস্টে স্ট্রাইক রেট তুমি যদি দেখো, ইনফ্যাক্ট বিরাট কোহলির স্ট্রাইক রেট কম, পেসে ওদের স্ট্রাইক রেট সবার ভালো। সল্টের পেসে স্ট্রাইক রেট অনেক ভালো, স্পিন এগেনস্টে স্ট্রাইক রেট সল্টের খুব খারাপ নয়, কিন্তু পেসের এগেনস্টে অনেকটা বেটার। সেম জিনিসটা সবার সঙ্গে, মানে ইনক্লুডিং ওদের চেন্নাইতে হয় খুব সমস্যা আছে, চেন্নাইতে খুব সমস্যা আছে, মানে ধরে রাখতে পারো তাহলে। চেন্নাইতে সমস্যা আছে, কারণ অশ্বিন জাদেজা নূর আহমেদকে যখন একসাথে দেবে, আমি বলছি অশ্বিন জাদেজা আমরা চেন্নাইতে আলোচনা করবো, ওটা আমরা এখন আলোচনা করবো না, ঠিক আছে। আরসিবি কে নিয়ে করছে, আরসিবি কমপ্লিট করি। তো ওভারঅল কিরকম দেখো, রাসিকদার একটা ইমপ্রেসিভ প্লেয়ার যার দিকে আমি তাকিয়ে রয়েছি।
এবং সুয়াস শর্মা ওদের স্পিনার হিসেবে খেলবে। স্পিনার এই টিমটা না স্পিন ভালো খেলে এবং না এই টিমটা মানে আমি স্পিন ভালো খেলে ইন দ্য সেন্স কি স্ট্রাইক রেটের দিক থেকে বলছি। আইপিএল মানে ইটস অল অ্যাবাউট স্ট্রাইক রেট, আমি টেকনিকের দিক থেকে বলছি না, বা বিরাট কোহলি ইন্টারন্যাশনালে কেউ সেখানে স্পিন নিয়ে ওকে কোয়েশ্চেন করবে না, কিন্তু তুমি তো একটা মানে অ্যানালাইসিস করতে গেলে তোমাকে স্ট্যাট দেখে অ্যানালাইসিস করতে হবে। প্লেয়ারটা ভালো খেলতে পারে, কোনো কারণে খেলতে পারে, স্ট্যাট ঠিক আছে, এবং তার সঙ্গে সঙ্গে নিজের একটা দেখার এক্সপিরিয়েন্স। এত বছর ধরে দেখছি বিরাট কোহলি স্ট্রাইক রেট যে কমে স্পিনের এগেনস্টে, এটা 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 সত্যি কথা, মানে মানে আইপিএলে অ্যাটলিস্ট সত্যি কথা, ঠিক আছে। এবার সেটা দেখা যাক যে কি হয়। এবারে এবছর সম্পূর্ণরূপে খেলাটা ঘুরে যেতে পারে। তবে এই টিমটা স্পিনার হচ্ছে ক্রুনাল পান্ডিয়া, সুয়াস শর্মা। সুয়াস শর্মা প্রথমবার যখন এসেছিল একটু ইমপ্রেসিভ লেগেছিল, ওকে দেখে ভালো করছে, কিন্তু সুয়াস শর্মা একটা ফ্লাইট দেয় বিশাল বলে, ঠিক আছে। এবার ওটা যদি কোনো ব্যাটসম্যান পিক করে নেয় একবার, ওর ভাই বিশাল 100 মিটারের 6 এবং এবং রাসিকদারকে ওরা বোধহয় রাসিকদারকে ওরা ট্রাই করতে পারে। রাসিকদারের দিকে আর ওদের না এই মিডল অর্ডারটা না, তুমি দেখো জিতেশ শর্মা, লিয়াম লিভিংস্টোন, এরা না কেউ না মানে খুব যে বড় খেলবার জন্য নোন, বা টিম ডেভিড খুব বড় খেলবার জন্য নোন। আর ধরে নাও কথা টপ অর্ডারটা ডাউন হয়ে গেল, বিরাট, রাজত পাতিদাস হয়ে পড়ে গেল, সল্টো ধরে নাও আউট হয়ে গেল, তারপরে ধরে নাও বাকি রয়েছে কথা 7 ওভারে 110। সেই সময় এই সেট আপটা মানে তোমার দেখে মনে হবে যে হ্যাঁ লিয়াং লিভিংস্টোন খেললে হেভি, কিন্তু খেলে কদিন। লিভিংস্টোনের ফর্মে থাকাটা ওদের জন্য জরুরি হবে, কারণ লিভিংস্টোন ফর্মে না থাকলে, লিভিংস্টোনকে এই এতে নিয়েছে যে ম্যাক্সওয়েলের রিপ্লেসমেন্ট হচ্ছে আমার লিয়াম লিভিংস্টোন। ম্যাক্সওয়েল আমার যে কাজটা করে দিচ্ছিল সেটা ম্যাক্সওয়েলের থেকে আমি চাইছি সেটা লিভিংস্টোন করে দেবে। এবার দেখো মানে তুমি 7 ওভারে 110টা মানে লিয়াম লিভিংস্টোন ফর্মে থাকলে করে দিতে পারবে, হ্যাঁ, কিন্তু আমার মনে হয় না জিতেশ শর্মা ওই কাজটা করতে পারবে। জিতেশ শর্মা করতে পারবে 18 বলে 40 বাকি, ঠিক আছে, ওই সময় জিতেশ শর্মা ওটা করে দেবে, কিন্তু মানে ওটার জন্য একটু বড় খেলার লোক চাই, কারণ এরা কেউই খুব একটা বড় খেলার লোক আমি দেখছি না। বা যদি টিম ডেভিডকেও খেলানো হয় বা রোমারিও শেফার্ডকেও খেলানো হয়, সেক্ষেত্রে এরা দুজন এটা করার জন্য কেপেবল আছে, কিন্তু ইয়ে করবে যে বড় খেলবে একটু, মানে এরা প্রাইম ধোনি কাইন্ড অফ ফিনিশার নয় আর কি, ঠিক আছে। তো সেইটা একটা প্রবলেম। আর লুঙ্গি কি লুঙ্গি এনগিরি না লুঙ্গি এনগিরি আমার মনে হয় না যে চেন্নাইতে খেলেছে, আমার মনে হয় না ইমপ্যাক্টও থাকবে। লুঙ্গির এই সিজনটা বসেই কেটে যায় মনে হচ্ছে, যদি না আরসিবি খুব খারাপ পারফরম্যান্স। আচ্ছা বলে ইয়াশ দেওয়াল আছে, ইয়াশ দেওয়াল রয়েছে, ও একবার মারফার খেয়ে রিঙ্কু সিং এর হাতে একদম পিটে গিয়ে তারপর ব্যাক করেছিল, নিজেকে ব্যাক করতে পেরেছিল। দেখা যাক খেলাবে। আমি ওভারঅলে বলবো যে এই টিমটা ওকে টিম হয়েছে। এটা আরসিবি টিমও খুব একটা মানে ওদের এখানেও আমি আবারও মানে বোলিংটা ঠিকঠাক, নট টু ইমপ্রেসিভ, এবং মিডল অর্ডারে একটু প্রবলেম রয়েছে। যদি মিডল অর্ডার ব্যাটসম্যানরা ফর্মে না থাকে তাহলে একটু চাপ আছে ওদের, আর স্পিনের এগেইনস্টে প্রবলেমটা ওদেরকে ভোগাবে। তো ঠিকঠাক একটা টিম হয়েছে, প্লে অফসে যাবে এই কথা বলে দেওয়া যাচ্ছে না আমার মতে। না আমিও প্লে অফসে আরসিবিকে রাখতে পারলাম না। কেউ যদি খারাপ লেগে থাকে সরি, না আমরা ভুল প্রমাণিত হতে পারি, এটা তো মানে এরকম ব্যাপার। আমি আমার মতামত দিচ্ছি। হ্যাঁ, দেখবে 3-4টে ম্যাচ আরসিবির হয়ে গেছে, এমন ক্রিকেট খেলা আরম্ভ করলো যে লোকে এসে এটা খুঁজে কিস্তি করে যাবে, কোনো ঠিক নেই। আচ্ছা, আমরা পরের টিমটা নিয়ে কথা বলি। পরের টিমটা হচ্ছে আমাদের মুম্বাই ইন্ডিয়ান্স। মুম্বাই ইন্ডিয়ান্স নিয়ে কি বলবো, ওরা দেখো টপ 5টা নিজেদের ধরে রেখেছে। একটা তো ওদের কোর্টটাকে ওরা ছাড়েনি, এটা কোনো সময় করে না, এবছর ধরে রেখেছে। তবে একটা জিনিস ভালো হয়েছে, মুম্বাইটা এক্সট্রাঅর্ডিনারি টিম ছিল। হ্যাঁ, ঠিক আছে, মানে ও টিমটাকে তোমার দেখলেই মনে হবে যে ভাই এই টিমটা উপরে, বাকি সবাই তার নিচ থেকে শুরু করছে। সেই জিনিসটা ভেঙেছে মুম্বাইয়ের জন্য, এটা একটা ভালো, ঠিক আছে, মানে বাকি টিমদের জন্য ভালো, মানে টুর্নামেন্টের জন্য ভালো। নাহলে ওই 2020 যে মুম্বাই, কারণ ওদের স্টার প্লেয়ার প্লাস হচ্ছে সবাই খেলে, মানে সবাই খেলে, কেউ ফ্লপ খায় না, এরকম ব্যাপার ছিল। আর যে সবথেকে বড় কথা শোনো, তুমি তোমার দেশি ইন্ডিয়ান প্লেয়ার, একটা আনকোড়া প্লেয়ার তুলে যখন তুমি তাদের সুপারস্টার বানিয়ে দিচ্ছ, বুমরা, হার্দিক পান্ডিয়া, ঠিক আছে, মানে এদেরকে যেভাবে, এবার ক্রুনাল মুম্বাই যত মুম্বাই যখন ছিল বেটার ছিল, মানে ওটা আনপ্যারালাল আর কি। মানে তুমি তোমার ইন্ডিয়ান কোর্টটাকে এত স্ট্রং করে ফেললে, এবার তো তুমি বিদেশি ভালো চারটা নেবেই। আর পোলার্ড ওদেরকে যা দিত, মানে উইথ পোলার্ড মুম্বাই হচ্ছে ডিফারেন্ট বিস্ট। পোলার্ড এমন একটা প্লেয়ার ছিল যাকে যদি বলা হতো যে এনি সিচুয়েশনে ঘুম থেকে ডেকে যাও, হ্যাঁ তোমাকে এত বলে, মানে অ্যাকচুয়ালি যে সময় লাগবে টিভি বন্ধ করে দেবে, পোলার্ড যেত, জিতে চলে আসতো। পোলার্ড এখন পর করে গেছে, ঠিক আছে। তো মানে এটা ওদের মেন কোডটাকে ওরা ঠিক রেখেছে, এবং ওই কোডটাই কিরকম খেলবে না তার উপরে অনেক কিছু ডিপেন্ড করবে, যে সূর্যা কিরকম খেলছে, রোহিত কিরকম খেলছে, হার্দিক কিরকম খেলছে। আর বুমরা চোট রয়েছে, বুমরা বোধহয় প্রথমের দিকে ম্যাচগুলো খেলবে, বুমরা অ্যাকচুয়ালি শেষ অবধিও খেলবে কিনা, হার্দিয়াও বোধহয় প্রথমের দিকে, হার্দিয়া বলছি,
হার্দিকও বোধহয় প্রথম দিকের ম্যাচগুলো হার্দিক খেললেও সম্ভবত বল করবে না। না হার্দিক কোচ খেলবেই না বোধহয়, ওর কিছু একটা ব্যান আছে স্লো ওভার রেটের জন্য গত বছর, যেখানে সূর্য কুমার ক্যাপ্টেন হিসেবে খেলবে, ঠিক আছে। তবে সেটা বোধহয় একটা ম্যাচের জন্যই বোধহয়, আমি ঠিক শিওর নই। তো হার্দিক ফিরে চলে আসবে, বুমরা কবে ফিরে এটা দেখবার মতন ব্যাপার হবে। এটা একটা ইম্পর্টেন্ট জায়গা। বুমরা না থাকা মানে ওদের কিন্তু একটা বিগ লস, মানে আমি বলবো মানে অ্যাকচুয়ালি সব টিমের মধ্যে সবচেয়ে বিগ লস হচ্ছে এটা টিমে বুমরা না থাকে। হ্যাঁ মানে তোমার টিমে বুমরা আছে মানে তুমি তোমার টিম অন্যরকম দেখাবে, আর নেই মানে অন্যরকম, মানে আকাশ পাতাল ফারাক, অনেকটা ডিফারেন্স হয়ে যায়। আর বুমরার সঙ্গে সঙ্গে দেখো এই টিমটাতে দীপক চাহার থাকবে মানে বোলিং, ফাস্ট বোলিং হিসেবে, আর তার সঙ্গে সঙ্গে মিচেল স্যান্টনার তোমার থাকবেই। আমার ধারণা মিচেল স্যান্টনারকে ওরা বসাবে না। টপ লেকে সম্ভবত খেলাবে না, বোল্ট খেলবে টপ লে খেলবে না, ঠিক আছে। বোল্ট আর বুমরা যদি একসঙ্গে, মানে আমি বলছি 10টা ম্যাচে যদি দুজন একসঙ্গে খেলে সেটা কিন্তু মুম্বাইকে খুব বেনিফিশিয়াল জায়গায়, এই 8 ওভারই অনেকটা স্ট্রং হয়ে যাচ্ছে এবং সেখানে স্পিনার আছে মিচেল স্যান্টনার, আর দীপক চাহারে কোথাও একটা ওয়াংখেড়ে শুট করার উচিত। সেটা যদি হয়ে যায়, যদি আমি খুব একটা কনফিডেন্ট নই যে সিএসকে এর বাইরে আমি ভরসা দেখাতে পারবো না, কারণ দীপক চাহারকে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল ওভার শেষ করো। দীপক চাহারকে ধোনি যেটা করতো যে 6 ওভারে 6 ওভারের মধ্যে 3টে ওভার করিয়ে দেওয়া, সেই জিনিসটাই করতে। দীপক চাহারকে যদি ডেথে বল দেওয়া হয়, দীপক চাহার মার খাবে। আর হার্দিক পান্ডিয়াকে একটা জিনিস মনে রাখতে হবে, যে যেটা গত বছর হয়েছে সেটা হয়ে গেছে। আমার ক্যাপ্টেন্সি আমি জাজ করবো হচ্ছে আমার গুজরাটের সময় গেছে। গত বছর ওদের একটু হোয়াটএভার হয়ে গেছিল, পুরো টিমটা মানে গত বছরে মুম্বাইয়ের ফ্যানরা কিভাবে, মানে মুম্বাইয়ের ফ্যানদেরও বুঝতে হবে যে হয়ে গেছে সেটাই। এবার ফ্র্যাঞ্চাইজিটাকে সাপোর্ট করতে হবে, নালে গত বছরের কি ইম্প্যাক্ট হয়েছে সেটা পরিষ্কার বুঝতে পারা গেছে। মানে একটা যে মনস্তাত্ত্বিক জায়গায় একটা গন্ডগোল ছিল, মেন গন্ডগোল তো ওখানে হয়ে গেছে। নালে মুম্বাই ওই ক্রিকেট খেলবার টিম নয়, ওরকম মানে বলা হলো ওর ক্রিকেট। এবার রোহিত শর্মাকে দেখে মজা আসবে, কারণ রোহিত শর্মা তো ভাই খুলে খেলবে, আমার ধারণা তাই। এবং গত বছর তুমি যদি দেখো রোহিত শর্মার অন্যান্য অনেক সিজনের থেকে বেটার রান ছিল। মানে আমি সবসময় মনে করি যে ইন্ডিয়ার জার্সিতে রোহিত শর্মা ডিফারেন্ট বিস্ট। সেটা মানে আর কি সামহাউ ক্যাপ্টেন হওয়ার জন্য বা হোয়াট এভার কি কারণে আমি জানি না, কিন্তু মানে আইপিএল এর ফুল পটেনশিয়ালটা বেরিয়ে আসে, দেখা যায় না। মানে রোহিত শর্মার ইমেন্স একটা ট্যালেন্ট রয়েছে, সেইটা মানে বেরিয়ে আসে না আর কি কোনো কারণে। রোহিত এবারে মনে হচ্ছে না রোহিত মারবে এবার। আর এখানে তোমার দেখো তিলক ভার্মাও আছে, তিলক ভার্মা রয়েছে, নামানধীর দেখবার মতন একটা প্লেয়ার হতে চলেছে। নামানধীর আর রবিন মিন্সকে যদি ওরা খেলায়, রবিন মিন্সের দেখছিলাম, সেটা ভালো শট মারছিলাম, দেখছিলাম রবিন মিন্সকে যদি খেলা, আমার মনে হয় খেলাতে পারে, রবিন মিন্সকে খেলার চান্স আছে। আর রোহিতের সঙ্গে উইল জ্যাক্স ওপেন করবে ফার্স্ট শিওর, রোহিত আর উইল জ্যাক্স ওপেন করবে। দেখা যাক যে রিকেলটন করে খেলায় কিনা। রিকেলটনকে খেলালে আবার তখন তাহলে রিকেলটনকে ওপেন জায়গা ছাড়তে হবে, তখন ওদের একটা ওপেনিং এ একটা প্রবলেম হয়ে যাবে। রিকেলটন দেখো বোধহয় উইকেট কিপার ব্যাটসম্যান, যদি উইকেট কিপিং তাহলে রবিন মিন্স খেলবে না, যে কোনো একজন খেলবে আর কি। আর যতক্ষণ না জাসপ্রীত বুমরা খেলছে ততক্ষণ ওরা কিভাবে টিমটাকে চালনা করতে পারে এইটাই একটা দেখবার মতন ব্যাপার হবে। আর ওদের জন্য নামানধীর ফর্মে থাকাটা খুব ইম্পর্টেন্ট, কারণ দেখো যেটা মুম্বাইয়ের যে প্রো 5 মানে যারা আর কি খেলে এসেছে এত বছর ধরে, তারা তাদের জায়গাটা আশা করছি আমি একটা খেলবে, একটা খেলবে না। যদি সবাই ফর্মে একসঙ্গে নাও থাকে, সবাই যদি একসঙ্গে ফর্মে থাকে তাহলে তো ভাই ছেড়েই দাও, সব টিমের ক্ষেত্রে একই ব্যাপার, কিন্তু মুম্বাইয়ের ক্ষেত্রে আরও বেশি। তোমার যখন মানে আমি বলছি তোমার যারা লয়াল প্লেয়ার্স, যে কোডটা তুমি ধরে রেখেছো এত বছর ধরে, তারা যখন একসঙ্গে ব্লাস্ট করে না, তখন ভাই সেই টিম মানে অন্য জায়গায় চলে যায়। আর ওদের তো মানে পোটেনশিয়াল প্রচুর। সূর্য কুমার অ্যাকচুয়ালি একটু সময় খারাপ যাচ্ছে এখন, একটু ফর্ম খারাপ, কিন্তু সূর্য কুমার হচ্ছে সূর্য ফর্মে ফিরলে দেখলে 2-4 জন ফর্মে না থাকলে সূর্য একা বের করে। সূর্য হচ্ছে আইপিএল স্পেশালিস্ট, আইপিএল টি20 স্পেশালিস্ট, মানে ওরকম টি20 ব্যাটসম্যান। ওর ফর্মে না থাকলে ও ঠিক দেখবে ফর্মে চলে এসেছে, ম্যাচ চলেছে ফর্মে চলে এসেছে। তো দেখা যায় মুম্বাই টিমটা ভালো, এমনি খারাপ ভালো। কারণ শর্মা স্পিনার রয়েছে, খুব একটা ইমপ্রেসিভ সে নয় যদিও, হয়তো খেলাবেও না, কিন্তু ওদের একটা স্পিন ডিপার্টমেন্টে একটু চাপ হয়ে যাচ্ছে। তাহলে স্যান্টনারই থাকছে শুধু, কারণ একটা প্লেয়ার স্যান্টনার, স্যান্টনারই থাকছে অ্যাকচুয়ালি শুধু স্পিনে, বা উইল জ্যাক্সকে দিয়ে 2 ওভার হয়তো করিয়ে নেবে, মানে এই 6 ওভার। কিন্তু ওদের স্পিনে একটু প্রবলেম আছে, আর বুমরা যতক্ষণ না ঢুকছে, ওদের অ্যাকচুয়ালি প্রথম কয়েকটা ম্যাচ বুমরা যত বেশি ম্যাচ খেলতে পারবে তত ওদের প্লে অফসে যাওয়ার চান্সেস বাড়বে, একদম পরিষ্কার হচ্ছে এটা। চলো আমরা পরবর্তী টিম নিয়ে আলোচনা করি। নেক্সট হচ্ছে চেন্নাই সুপার কিংস। চেন্নাই সুপার কিংস হচ্ছে গায়কোয়াড় তো ক্যাপ্টেন থাকছেই,
তার সঙ্গে সঙ্গে ধোনি 7-এ খেলবে না 8-এ খেলবে, এটা একটা বিশাল বড় প্রশ্ন, যে 15 বলের ধোনি পাবো আমরা নাকি ও 30-40 বল দরকার পড়লে খেলতে পারবে। দেখো ধোনির আগের বার যতদূর সম্ভব একটু চোটের কিছু প্রবলেম ছিল, ধোনি দৌড়াতে পারছিল না, ঠিক আছে, যার জন্য বাই ডিফল্ট ধোনি এমনি অনেক নিচে নামছিল 7-8 বল বাকি ওই জায়গাতে। এবার সেটা যদি এবছর ঠিক হয়ে গিয়ে থাকে বা ধোনি যদি ঠিক করে থাকে যে না এবার আমি উপরে আসবো, মানে চেন্নাইকে নিয়ে আমি একটা কথা বলতে পারি যে কিভাবে নিজের হোম গ্রাউন্ডকে মাথায় রেখে টিম করতে হয়, চেন্নাইয়ের থেকে এটা সমস্ত ফ্র্যাঞ্চাইজি শেখা উচিত। চেন্নাই যে টিমটা বানিয়েছে, চেন্নাই সম্ভবত এবার আইপিএলের মোস্ট ব্যালেন্স টিম বানিয়ে ফেলেছে চেন্নাই খুব ভালো টিম বানিয়েছে, এটা আমি যখন ভিডিও করেছি আমি তখনও বলেছি যে চেন্নাইয়ের টিম বিভৎস দেখাচ্ছে, বিশেষ করে 7টা ম্যাচ চিপকে খেলবে, এটা মাথায় রেখে কথাটা বলা যে চেন্নাইয়ের মেন তো তুমি অশ্বিন আর জাদেজা একসাথে রয়েছে, অশ্বিন জাদেজা এবং যারা চিপকে খেলে একদম মানে পোড় খাওয়া বোলার এরা দুজন। আর অশ্বিন এমনি প্রচন্ড বুদ্ধিমান, অশ্বিনকে তুমি যে টিমেই ঢুকিয়ে দাও সেখানে কি করে দেবে। জাদেজা তো খেলছে, এরা দুজন প্রচন্ড ভালো, এবং নূর আহমেদ চিপকে খুব চিপকে খুব, আমার মনে হয় নূর আহমেদ অ্যাকচুয়ালি অ্যাওয়ে ম্যাচগুলো হয়তো খেলবে না, মেবি মানে 3টে স্পিনারের জায়গায় অ্যাওয়ে ম্যাচে হয়তো থাকবে না। জাদেজা অশ্বিনকে কি বসিয়ে দেবে নূর আহমেদ খেলানোর জন্য? না, নূর আহমেদ জাদেজা অশ্বিন তিনজনে একসঙ্গে খেলবে, 3টে স্পিনার নিয়ে চিপকে খেলবে অ্যাওয়েতে খেলবে না, ঠিক আছে। আর ডেভন কনওয়ে তো ঋতুর সঙ্গে ওপেন করছি ফর শিওর, সম্ভবত এখানে সেক্ষেত্রে রাচিন হয়তো বাদ যাবে চেন্নাইয়ের ম্যাচে, চিপকে ও খেলবে না, কারণ চিপকে নূর আহমেদকে ফিট করতে হবে, পাতিরানাকেও ফিট করতে হবে, আর অ্যাওয়েতে হয়তো রচিন চলে আসবে, নূর বাদ যাবে, এইটা সম্ভবত অ্যাওয়েতে হবে, কারণ অ্যাওয়েতে একটা এক্সট্রা ব্যাটার মেবি খেলাতে পারে। আর এখানে তোমার খালিল আহমেদ তো বোলিংয়ে থাকছে, পাতিরানা বোলিংয়ে থাকছে, একদম শিওর ফাস্ট বোলিং। খালিল আহমেদকে আমার খুব একটা ইমপ্রেসিভ লাগে না, আর না গত বছর কিন্তু অ্যাকচুয়ালি নতুন বলেও ভালো করছিল, উইকেটও পেয়েছে, কিন্তু খালিল আহমেদের মানে একটু কিরকম লাগে জানি, মানে খুব এক্সট্রাঅর্ডিনারি বোলার নয়, বলে ধার হয় না, সেই বলে ধারটা ওর মধ্যে নেই। গত বছর কিন্তু আমি নতুন বলে ওই বলে ধারটা পেয়েছি, এবার দেখা যাক যে এই বছরও কিরকম করে। আর স্যাম কারান তো ফার্স্ট শিওর থাকছে, শিবম দুবে ওদের টিমে শিওর থাকছে। এবার যদি ওরা রচিনকে খেলাতে না পারে মানে চেন্নাইতে চিপকে, সেক্ষেত্রে ওরা মানে নিচে তো নূরকে খেলাচ্ছেই, এবং ব্যাটসম্যান হিসেবে সেক্ষেত্রে বিজয় শঙ্কর অথবা খেলবে হচ্ছে দীপক হুডা, এবং আমার ধারণা দীপক হুডা বিজয় শঙ্কর খেলবে, দীপক হুডা একটু এগিয়ে থাকবে চিপকে, তার কারণ হচ্ছে ও একটু স্পিনও করে দিতে পারে 2-3 ওভার, সেইটার কারণে হয়তো যে একটা দেখবে তুমি এখানে অশ্বিন রয়েছে অ্যাকচুয়ালি মানে আর কি তোমার ডানহাতি অফ স্পিনার, এবং তার সঙ্গে সঙ্গে দীপক হুডাকেও, কারণ চেন্নাই এটা চায়, দেখবে সুরেশ রায়নার যুগ থেকে মানে ওরা করিয়ে আসছে 2 ওভার পার্ট টাইম একে দিই তাকে দিয়ে, কারণ চিপকে কিন্তু এই পার্ট টাইম বোলারও ভাই তোমাকে যথেষ্ট ট্রাভেল দিতে পারে, মঈন আলীও যেমন করতো, মঈন আলী যেরকম করতো, ঠিক আছে, মঈন আলী তো অনেক ক্ষেত্রে 4 ওভারও করেছে অ্যাকচুয়ালি, মঈন আলী খুব সুন্দর ইউজ করতো, ওটা ধোনি করতে পারতো। আর মুকেশ চৌধুরী খেলবে নাকি এখানে? আমার মনে হয় খেলবে মুকেশ আমাদের অলরেডি সিএসকে অলরেডি খেলেছে, ঠিক আছে, তো মুকেশ দেখো এইটা একটা কারণ হতে পারে যে ওরা মুকেশকে আগে চান্স দিল, খালিলকে চান্সই দিল না, মানে চেন্নাই বলে আমি কথাটা বলছি, ওদের অ্যাকচুয়ালি 3টে বোলার রয়েছে, ঠিক আছে, মুকেশ, খালিল আর অংশুল কাম্বোজ খুব ইমপ্রেসিভ, আমি দেখছি খুব ইমপ্রেসিভ ক্রিকেট। এবার এই 3 জনের মধ্যে আমার মনে হয় যে কোনো একজন খেলবে। এবার মুকেশ যেহেতু ওদের আগের থেকে খেলেছে, সেই জন্য মুকেশ মেবি ফার্স্ট প্রায়োরিটি পেতে পারে, চেন্নাই বলেই বলছি, নাহলে খালিলই পেতো। হ্যাঁ চেন্নাই বলি, মানে চেন্নাই লয়্যালটিটা খুব মেনটেন করে, ঠিক আছে, এবং আমার ব্যক্তিগতভাবে মনে হয় যদি মুকেশকে ওরা না ট্রাই করে তাহলে অংশুল কাম্বোজকে ট্রাই করা উচিত, খালিলের থেকে আমার বেটার মনে হয়। আচ্ছা, যদি ফ্লপ খায় কোনো কারণে দেন খালিলকে তুমি ব্যাক করো। আচ্ছা, ওদের না কামালেশ নাগারকোটি ওদের অপশন হিসেবে আছে, যদি ওরা চায় সেই দিকে যেতে পারে। আমি ওটা কেন মোস্ট ব্যালেন্স টিম আমি বলছি, ওদের এত অপশন আছে না, ওরা চাইলে বিভিন্ন মাঠের জন্য বিভিন্ন টিম খেলাতে পারে, যেটা চেন্নাই একেবারেই করবে, ঠিক আছে, এটা আমি 100% শিওর, কিন্তু ওদের হাতে এই অপশনটা রয়েছে, মানে ওরা একটা স্পিনার বের করে একটা প্রপার স্পিনার ঢোকাতে পারবে, ঠিক আছে, মানে একটা বিদেশি বার করে একটা প্রপার বিদেশি ঢোকাতে পারবে, একদম প্রয়োজন অনুযায়ী করতে পারবে। আমাদের বাঙালির ছেলে রামকৃষ্ণ ঘোষও আছে, সে যদি চান্স পায় একটু, মানে দুর্ভাগ্যজনক, কিন্তু চান্স পেলে খুব ভালো লাগবে আমাদের বাঙালিদের ডেফিনেটলি। তবে ওভারঅলে কিন্তু দেখো চেন্নাই সাকসেস ডিপেন্ড করছে যে কনওয়ে আর ঋতু, এটা চেন্নাই বরাবর হয়ে এসছে, যেটা তুমি আমি আলোচনা করছিলাম কদিন আগে, যে ওদের ওপেনার যখন পারফরমেন্স দিয়েছে, ওপেনিং চিরকাল, ঠিক আছে, মানে সেটা অ্যাকচুয়ালি ইয়ের ওপেনিং বরাবরই ভালোই পারফরমেন্স, হেডেন বিজয় বলো, তার পরবর্তীতে আমরা ডেভন কনওয়ে ম্যাককালাম দেখেছি, আমরা দেখেছি হচ্ছে ফাফের সঙ্গে ঋতুর সঙ্গে আমরা কনওয়ে দেখেছি,
তো ওরা যখন যখন ওপেনিং ওদের ভালো গেছে তখন তখন ওরা আচ্ছা হাসিকে কি করে তুমি বাদ দেবে? তো অ্যাকচুয়ালি বলতে থাকলে অ্যাকচুয়ালি সবকটাই তুমি যে কটা কম্বিনেশন দেখো ওরা ওপেনারটাকে একদম প্রপার ধরে রাখে যে ভাই এই ওপেন করবে। তো সেইটা যদি ক্লিক করে যায় তাহলে এই চেন্নাইয়ের যা টিম আছে এরা কিন্তু ভাই চেন্নাই কপালও আছে, চেন্নাই না মানে কনওয়েকে এত কনওয়েকে কেউ চেস করে নিয়েতে মানে আমি 6 না 6.5 কোটি টাকাতে বোধহয় কনওয়ে করে পেয়ে গেছে এবং রচিন রবীন্দ্র করে খুব কম দামে পেয়েছে। আমি জানি না কেন নিউজিল্যান্ড রচিনকে আমি তাও ধরে নিতে পারি যে ঠিক আছে ও সবে সবে এসছে এখন নতুন প্লেয়ার, ওর উপর অতটা ফ্র্যাঞ্চাইজি ভরসা দেখাচ্ছে না, হতে পারে ঠিক আছে, কিন্তু কনওয়ে মানে কনওয়েকে কেউ মানে যেহেতু চেন্নাই তুলে নিত আলাদা বিষয়, 10 গেল 12 গেল, হ্যাঁ মানে দামটা উঠা আমি জানি না কেন দামই উঠলো না, কনওয়ে কেন রেট করলো না মানে জানি এটা দাঁড়িয়ে যাচ্ছে যে তোমাকে মানে আর কি মানে ওই কি হলে ওটা স্লগ সুইপার হতে হবে, পাওয়ারফুল একটা পাওয়ার হিটার টাইপের, হ্যাঁ মানে তুমি ইমপ্যাক্ট মানে মানে সুন্দর ক্রিকেটের সুন্দর ব্যাটিং এর আর কোনো ভ্যালুই থাকবে না তাহলে, কারণ কনওয়ে যেটা করে সেটাকে সুন্দর ব্যাটিং বলে, মানে হি হ্যাজ টেকনিক, হি হ্যাজ টেম্পারমেন্ট, মানে একেবারে যে খুব আস্তেও খেলে এরকমও নয়, না স্ট্রাইক রেট তো কম নয়, আমি কি বলছি ওইটাই তো বলছি যে মানে মেরে মানে খেলা দেখতে ভালো লাগবে হবে নাকি এরকম ব্যাপার, না দেখতে ভালো লাগা তো অ্যাকচুয়ালি কনওয়েকেই দেখতে ভালো লাগে, কিন্তু টি20 সাপেক্ষে বোধহয় দেখতে ভালো লাগাটা হচ্ছে না ওগাতে হবে, ওই দেখতে ভালো লাগাটা আবার ক্লাসই দেখতে ভালো হয়ে যাবে, এন্টারটেইনমেন্টটা লাগে, খেলাতে হবে আর কি, ঠিক আছে, মানে 200 মিটারের 6 হতে হবে, 200 মিটারের 6 হলে তাহলে দাম, যেভাবে ক্রিকেট এগোচ্ছে যেরকম ভাবে রুল যা ভাবে চেঞ্জ হচ্ছে, ইম্প্যাক্ট প্লেয়ার ঢুকে যাচ্ছে, এই হয়ে যাচ্ছে ওই হয়ে যাচ্ছে, এবার দেখবো 200 মিটার 6 ব্যাট সলিড যেভাবে হতে থাকছে, মাঠের বাইরে যেতে হবে, দেখবো মাঠের বাইরে তো ছেড়ে দাও, সে যাই 200 মিটার না একদম মানে পার করবে, তার জন্য এবার দেখবো তাহলে কিছু একটা ওই দিয়ে চেক ফেক আসবে, ফার্স্ট টেস্ট বোলার যেমন ওই 11 খানা তুলে নিয়ে চলে গেছে উমরান মালিক, বোলারদের নিয়ম করে দেওয়া হবে যে তোমাকে দুটো হচ্ছে এতে দিতে হবে, মানে একদম জোনে বল দিতে হবে যেন 6টা দেখে আমরা ব্যাটসম্যানের যেখানে জোন সেই অনুযায়ী তোমায় দিতে হবে, সে তাহলে মারবে আর কি এরকম ব্যাপার। আর রোহিত শর্মাকে পুলের বল 6 খানা দিতে হবে ওভারে 200 মিটারে 6 মারতে পারে, ক্রিকেট এই জায়গাতেই যাচ্ছে অ্যাকচুয়ালি। তো ওভারঅলে দেখো রাহুল ত্রিপাঠীকে নিয়ে আমরা এখন আলোচনা করিনি, তুমি রাহুল ত্রিপাঠী আছে তোমাদের, তারপর শিবম দুবে আছে, যে শিবম দুবেকে আমার খুব একটা ইমপ্রেসিভ মনে হয় না, আমি শিবম দুবে ভালনারেবল ক্রিকেটার, মানে শিবম দুবে পা নড়ে না, ঠিক আছে, হ্যাঁ পা নানা ব্যাটসম্যানকে আমি খুব বিশেষ রেট করতে পারবো না, তবে শিবম দুবে মেরে দেয় ইম্প্যাক্টফুল, মানে রান তো মেরেছে, পা গেলেও নড়তো না, হ্যাঁ ঠিক আছে, কিন্তু সবাই গেল হতে পারে না, সেই ঠিক আছে, দেখা যাক এবারে কিরকম করে এই টিমটা। তবে আমি এইটুকু বলতে পারি যদি ওপেনিং ক্লিক করে এই সিএসকে টিম অনেক দূর যাবে এবং চ্যাম্পিয়ন হওয়ার দাবিদার। সিএসকে এবারে আমার মতে সিএসকে এবারে বেস্ট টিম বানিয়ে ফেলেছে এবং সিএসকে এর ব্যাটিং এর ডেপথ অনেক দূর রয়েছে, মানে অ্যাকচুয়ালি অশ্বিন অব্দি ব্যাটিং, এবার যে ধোনি পরে নামে অশ্বিনকে আগে নামিয়ে দিতে পারে, নামিয়ে দিতেই পারে, কারণ অশ্বিন তো রাজস্থানে তো মনে হয় 2-3-4 নেমেছে, ধোনি এখন আছেই হচ্ছে 19.3 ওভারে ব্যাট করতে নামবো না কোনো কারণে, দেখো ধোনি যদি মনে হয় বা ধোনি ফিল করলো যে আমি এবার বেটার খেলতে পারবো, হতে পারে ম্যাক্সিমাম চান্সে 3 বলের জন্য নামবে, চিপকের ক্রাউডের যে পয়সাটা সেই পয়সাটা উসুল করে দেবে। ইনফ্যাক্ট চিপক কি এখন ধোনি দেখো লাস্ট কয়েক বছর দেখা যায় যেখানে যাচ্ছে সেটা ওর হোম গ্রাউন্ড হয়ে যাচ্ছে, সেটা চেন্নাইকে না একটা আলাদা অ্যাডভান্টেজ দেয়। আর সবাই মানে এরা একটা যে সবাই খেলা দেখতে হবে ধোনির লাস্ট ম্যাচ, হ্যাঁ আর এটা চলছে, এবার এইটা কবে শেষ হবে ধোনি নিজেও জানে না, এবার এটাও একটা জায়গা যে এটাকে বেশি টানা উচিত নয়, আমার এটা মনে হয় যে ধোনি কিন্তু মানে এবারে অ্যাকচুয়ালি প্রচুর, বিশেষ করে কেকেআর সিএসকে যেটা ইডেনে হবে সেটাতে আগের বছর বিশাল রব উঠেছিল যে ধোনির লাস্ট ম্যাচ দেখতে যেতেই হবে, এবং সেটা দেখো তুমি আমরা কলকাতা থাকি বলে আমাদের মনে হচ্ছে বাকি শহরগুলো তো হচ্ছে, হ্যাঁ আমি সেটাই বলছি, এবং সেটা এবছরেও হবে, কিন্তু এবার কদিন কন্টিনিউ হয় সেটা হচ্ছে একবার মতন ব্যাপার। আচ্ছা আমরা কেকেআর নিয়ে আলোচনা করি এবারে, তবে সিএসকে কিন্তু এবারে খুব শক্তিশালী টিম, সিএসকে আমি টপ 4 এর মধ্যে সিএসকে কে দেখতে পাচ্ছি, আমিও দেখতে পাচ্ছি, ওখানে যেমন হায়দ্রাবাদকে একদম শিওর বলে দিয়েছিলাম, এখানে এই 4টের মধ্যে আমি এখনো অবধি মানে অ্যাকচুয়ালি আমি হায়দ্রাবাদ আর চেন্নাই এই দুটোকে এখন অবধি আমি শিওর বলে দিলাম, এবং অ্যাকচুয়ালি এই দুটো টিমই আমার মতে এখন অবধি বেস্ট লেগেছে খাতায় কলমেও বেস্ট লেগেছে। আচ্ছা আমরা কেকেআরকে নিয়ে একটুখানি আলোচনা করি। কলকাতা নাইট রাইডার্স, আমার বিশ্বাস আমরা যেহেতু বাঙালি ছেলেপুলে, যে কারণে আমাদের দর্শকদের মধ্যে কেকেআরেরই বোধহয় সব থেকে বেশি, এটা শোনার জন্য অনেকে হয়তো আশা করে বসে রয়েছে যে এটা কেকেআর। আমার কথা হচ্ছে যে আপনারা একটু কমেন্ট করে জানান, মানে আপনাদের এই যে ভিডিও সেটা পডকাস্ট সেটা সম্পর্কে কি ওপিনিয়ন সেটা তো জানাবেনই, ভালো খারাপ বা বিভিন্ন যে অ্যাসপেক্ট নিয়ে আলোচনা করছি সেখানে আপনাদের যে ওপিনিয়ন মিলছে কি মিলছে না সেগুলো তো অবশ্যই জানাবেন, কিন্তু আপনারা কোন টিমকে সাপোর্ট করেন সেটাও জানান, কেকেআর নাকি দিল্লি নাকি কতজন আমাদের রয়েছে যে ডিস্ট্রিবিউশনটা কিরকম ভাবে হয়েছে আর কি, কারণ অ্যাকচুয়ালি কিন্তু ওয়েস্ট বেঙ্গল আর মনে হয় গোটা দেশের মধ্যে একটা এমন
মানে এটা বাঙালিদের এটা একটা মানে একটা সবসময় রয়েছে যে আমরা মানে আমরা অন্য কালচারকে অ্যাকসেপ্ট করে সবকিছু আমরা জাজ করে নিয়ে তারপর নিজের মতো একটা পছন্দ করে না, সব সময় যে আমরা বাঙালি বলে বাংলাকেই খুব সাপোর্ট, এই ব্যাপারটা কিন্তু দেখা যায় না। এটা তো নেই, এটা মানে এটা বাইরের দিকে অনেক বেশি রয়েছে অন্যান্য জায়গাতে গিয়ে তুমি ভাবতেই পারবে না যে মানে দেখবে হাতে গুনে হয়তো কিছু ব্যাঙ্গালোরের ফ্যান পাবে, ঠিক আছে, যেহেতু ওদের পাশে তুমি চেন্নাইয়ের মাঠে পুরো চেন্নাই মাঠ হলুদি থাকবে তুমি, ঠিক আছে, যেটা কলকাতায় হয় না। কলকাতায় কিছু ক্ষেত্রে হবে, হ্যাঁ মানে তুমি আরসিবির ম্যাচেও দেখবে বিরাট কোহলি ফ্যানরা রয়েছে যারা আরসিবিকে সাপোর্ট করে, প্রচুর দেখা যায় বাঙালিদের মধ্যে এই ব্যাপারটা দেখা যায়। এটা আমি ভালো খারাপে যাচ্ছি না, কিন্তু বাঙালিদের মধ্যে এই ব্যাপারটা রয়েছে। তো বাঙালি বরাবরই অ্যাকসেপ্ট বেশি করতে পারে সবকিছু, এবার সেটার অ্যাডভান্টেজ রয়েছে, ডিসঅ্যাডভান্টেজ রয়েছে। আচ্ছা, আমরা কেকেআর কে নিয়ে এবারে আলোচনা করি। কেকেআর এর টিমের যেটা প্রথম জায়গা আমার মনে হয় একটা কথাতে সাম আপ করে দেওয়া যায়, সেটা হচ্ছে অজিঙ্ক্য রাহানে এই টিমটাতে কিভাবে ফিট হচ্ছে তার উপরে কেকেআর এর সবটা ডিপেন্ড করছে। যদি অজিঙ্ক্য রাহানে এই ব্যাটিং অর্ডারে প্রপারলি ফিট করে যায়, ও যদি নিজেকে কেকেআরে যে প্যাটার্নে ক্রিকেট খেলে এসেছে, যে প্যাটার্নে ব্যাটিং করে এসেছে লাস্ট কয়েক বছর যাবত আমরা দেখতে পেয়েছি, ধুমধারাকা একদম সেই ঘুমাকে এরকম ধরনের ব্যাটিং যে ভাই উইকেট পড়লে আমরা চালিয়ে খেলবো, দেখে নেবো, তাতে যদি নিজেদেরকেও দেখে নিতে হতে পারে, কিন্তু দেখে নেবো কাউকে না কাউকে, অপোনেন্টকে বা নিজেদেরকে। তো সেখানে অজিঙ্ক্য রাহানেকে ফিট হতে হবে। এই ব্যাটিং অর্ডারটাতে অজিঙ্ক্য রাহানে কোথাও একটা মিসফিট আমার মনে হচ্ছে। অজিঙ্ক্য রাহানে অ্যাবসলিউটলি মিসফিট, ঠিক আছে, কোনো ডাউট নেই। এবং অজিঙ্ক্য রাহানেকে ওদের ক্যাপ্টেন, অ্যাকচুয়ালি আমি দেখছিলাম ওদের অ্যাকচুয়ালি ক্যাপ্টেন করার কথা ছিল হচ্ছে ভেঙ্কটেশ আয়ারকে। ভেঙ্কটেশ আয়ার যেহেতু এত দাম উঠে গেছে এবং সেটা নিয়ে অনেক হয়েছে, এবং আমি নিজেও ব্যক্তিগতভাবে মনে করি ভেঙ্কটেশ আয়ার দাম বেশি উঠে গেছে, এতটা ওঠা উচিত ছিল না। এটা কেকেআর খুব বড় ভুল করে ফেলেছে ওদের সল্টের পেছনে দৌড়, এবং এর জন্য সল্ট এবং রানা মিস হয়েছে। না, সল্টকে তুমি যদি নাও তাহলে আমার মনে হয় যে নীতিশ রানা কেকেআর এর কিন্তু অবশ্যই থাকা উচিত ছিল, কারণ নীতিশ রানা এমনিতেই লয়াল প্লেয়ার, এবং কলকাতাতে ও অনেকদিন মানে একটা খুব বেশি রান না খেললেও ও একটা কম রানের ইনিংস কিন্তু কন্টিনিউ খেলে যেত যখন প্রয়োজন পড়তো। জল খাবেন, দিয়ে খেতে হয়, জল খাবেন, জলই কিন্তু এটা ভোটকার বোধহয় কালার হয় না, আমি খাইও, আমি জানি না, ভোটকার বোধহয় কালার হয় না, তাই না? বুঝে যাবে, এটা ভোটকা কিন্তু, এটা জল না কিন্তু, এটা খেতে বুঝতে, যাতে আপনারা বুঝতে না পারেন। যাই হোক, অ্যাকচুয়ালি আমরা দুজনের মধ্যে আমরা কেউ ড্রিঙ্ক করতে ভালোবাসি না, ড্রিঙ্ক করিও না, তো তবু একটু বাওয়ালি করবার জন্য আর কি। বলো কি বলছিলে, বলো কি যেন গল্প করছিলাম। নীতিশ রানাকে মানে ওরা যদি ভেঙ্কটেশ আয়ারকে এত না দৌড়াতো ভেঙ্কটেশ আয়ারের পিছনে, তাহলে ওরা চাইলে সল্টকেও নিতে পারতো, কারণ ভেঙ্কটেশ আয়ারের পিছনে আরসিবিও দৌড়াচ্ছিল, কারণ আরসিবিও চাইছিল ভেঙ্কটেশ আয়ারকে ক্যাপ্টেন করবে। কি একটা কমেন্ট করেছে, দিল্লির টাকলাটা নীতিশ রানার দাম, এই ভেঙ্কটেশ আয়ারের দামটা বাড়ি, ও অনেক জায়গাতে এই জিনিসটা করে 5 বছর ধরে করছে, অনেক সময় নিজেও কেস খেয়েছে, নিজে কেস খেয়েছেও, দিল্লি কেস খেয়েছেও, ঠিক আছে। এবারে টাকলাটা ডেঞ্জার মাল, কিন্তু টাকলাটা অনেক টিমকে যেরকম ঝুলিয়েছে এমনি নিজেদেরকেও ঝুলিয়েছে। তো যাই হোক, ওইবারে সল্ট যেমন আসতে পারতো সঙ্গে সঙ্গে রানাও, মানে আমার বলো যে কেকেআর এর জন্য কোনটা বেশি বেনিফিশিয়াল হতো, নীতিশ রানা এলে না সল্ট এলে? ডিবেটেবল কোয়েশ্চেন এটা, না অ্যাকচুয়ালি আমি উইথ সল্টের সাথেই যাব, তার কারণ কেকেআর এর একটা বরাবরের প্রবলেম রয়েছে, কেকেআর এর ওপেনার ভালো থাকে না, মানে ওপেনার ভালো কি খারাপ বলবো না, কিন্তু ওপেনার ক্লিক করে না, উইকেট কেকেআর আর্লি উইকেট, কেকেআর এর মনে হয় পাওয়ার প্লেতে সবচেয়ে বেশি উইকেট ডাউন ছিল। তো এই জায়গাটার জন্য সল্ট খুব আগেরবার খুব পজিটিভ দেখিয়েছিল সল্ট আর নারিনকে। এবার নারিনের আবার একটা সমস্যা আছে, যত গৌতম গম্ভীর নারিনকে ইউজ করেছিল, নারিন খেলেছিল, আবার এসে গৌতম গম্ভীর নারিনকে ইউজ করেছে, নারিন খেলেছে, মাঝখানে কিন্তু গৌতম গম্ভীর নেই, এই গৌতম গম্ভীর নারিন কোথাও নেই, ঠিক আছে। তো সেটা এবারে নারিন কিরকম পারফর্ম করতে পারছে খুব কনসার্ন হয়ে যাবে, কারণ নারিনকে আপনি নিচে পাঠাতে পারবেন না। নিচে পাঠানো মানে ওর ওয়েস্ট, নারিনকে নিচে পাঠানো মানে হচ্ছে 10টা প্লেয়ার হয়ে গেল, মানে একটা ব্যাটসম্যান অলরেডি বেরিয়ে গেল, ঠিক আছে। হ্যাঁ, নিচে নারিন সেরকম ভাবে পারফরম্যান্স দিচ্ছে এরকম নারিন হচ্ছে মানে নারিনকে হচ্ছে শুরুতেই খেলাতে হবে, টপ 6 ওভারের মধ্যেও যা করার করে দিয়ে চলে যেতে পারে, যদি খেলতে পারলো তো ভালো, না পারলে না পারলো। কিন্তু সেক্ষেত্রে আমার প্রবলেম হয়ে যায় ওই যে একটা আমি ফাটকা খেলে দিচ্ছি, যে একটা উইকেট পড়ে গেল, সাথে সাথে আমার পাওয়ার প্লেতে একটা প্রবলেম তৈরি হয়ে গেল। এবং তারপরে ফার্স্ট ডাউনে ব্যাট করতে নামবে অজিঙ্ক্য রাহানে, যে পাওয়ার প্লেকে ভালো করে ইউজ না করতে পারলেই তাও অজিঙ্ক্য রাহানে, মানে দেখো আমার মনে হয় যেটা সল্ট, তার সঙ্গে সঙ্গে নারিন, তারপর হচ্ছে রঘুবংশী নাম ছিল গত বছর কেকেআর এর, সেখানে তোমার নারিন থাকছে, নারিন যদি নিজের কাজ করতে পারলে খুব ভালো, যদি না করতে পারে ডিকক আর রাহানে, এরা কিন্তু মানে আর কি যেটা সল্ট আর রঘুবংশী করতে পারছে, কারণ রঘুবংশী তুমি দেখবে যে খুব পজিটিভ ক্রিকেটার, ভেরি ট্যালেন্টেড ক্রিকেটার। মানে আমি অ্যাকচুয়ালি কেকেআর ওই ভিডিওটা যেটা করেছি, তুমি তো বোধহয় দেখোনি, আমি সেখানে আলোচনা করছিলাম যে রঘুবংশীকে
অ্যাট এনি কস্ট রাখা উচিত এবং উপরের দিকে খেলানো রঘুবংশীকে রাখবে, মানে রঘুবংশীকে যদি না রাখে তার থেকে বড় ভুল আর কিছু হবে না। রঘুবংশীকে রাখবে এবং সম্ভবত মানে যদি মেন টিমে নাও থাকে ওই ইম্প্যাক্ট হিসাবে থাকবে। হ্যাঁ, মোট কথাও যেন ব্যাট করতে কেকেআর নামে এবং ব্যাটের দিকে নামে। কারণ হচ্ছে যে রঘুবংশী হচ্ছে মানে একটা ফ্র্যাঞ্চাইজি, ভালো ফ্র্যাঞ্চাইজি আগামী 5 বছরের কথা ভাববে, শুধুমাত্র এই বছর কোনো মতে ট্রফি তুলে নিলাম ওরকম ভাবলে ওরা কোনো বছর ট্রফি তোলা হয় না। ওরা ওর পিছনে যাবে কারণ রঘুবংশীকে ওরা আপকামিং প্লেয়ার হিসেবে দেখছে বলে আমার মনে হয়। ঠিক আছে, তো রঘুবংশীকে খেলাবে কেকেআর, মানে এরকম দরকার যে রঘুবংশীকে 5 বছর 6 বছর খেলাও, তারপরে হয়তো কথা ভালো পারফরম্যান্স দিতে থাকলে ক্যাপ্টেনও হয়ে গেল হয়তো। হতেই পারে, ঠিক আছে। আপাতত আমি যেটা দেখতে পাচ্ছি রাহানে, তুমি দেখো রাহানে কিন্তু ক বছর ক্যাপ্টেন্সি করে, রাহানের পরে ওদের প্ল্যানিং রয়েছে ভেঙ্কটেশ আয়ারকে। এবার ভেঙ্কটেশ আয়ার যদি ভেঙ্কটেশ আয়ার এইটা এত প্রবলেম হয়ে গেল, লোকজন ক্রিটিসাইজ করা শুরু করলো, ওর উপর একটা প্রেশার হয়ে যাবে ক্যাপ্টেন দিলে, যার জন্য এখন রাহানে করে দেওয়া হয়েছে। হয়তো মেবি দেখতে পারো যে পরের বছর বা তারপরের বছরই চেঞ্জ হয়ে গেল, রাহান আর থাকলো না। না, একটা জিনিস তো এটাও পরিষ্কার হয়েছে যে অকশন নিয়ে প্রপার প্ল্যানিং এখানে কেকেআর ছিল না। তার কারণ হচ্ছে অজিঙ্ক্য রাহানে প্রথমে তোমার কাছে হচ্ছে আনসোল্ড, তারপরে যখন আনসোল্ড প্লেয়ারদের লিস্ট এসছে তখন ক্যাপ্টেন করে দিয়েছে। অতএব কোনো প্ল্যানিং নেই আর কি, যে কাকে নিতে চাইছে, কাকে খেলাতে চাইছে, ভুলভাল হয়েছে, মানে ভেঙ্কটেশের বিটটা ভুলভাল হয়েছে, অনেক কিছুই হয়েছে। এবং কেকেআর আরো কয়েকটা প্রবলেম রয়েছে, যেমন রিঙ্কুর ফর্ম খুব একটা ভালো ছিল না আগের বার, এবং রিঙ্কু মানে চান্সও পেয়েছে খুব কম, অনেকটা নিচের দিকে নামতে হয়েছে, অন্যরা এত ভালো খেলছে। আর মানে রিঙ্কুকে এবার একটা দেখার মতন বিষয় হবে যে রিঙ্কু কিরকম কি খেলতে পারছে। এবং রিঙ্কুর উপরে কিন্তু মানে কারণ ওয়ার্ল্ড কাপ আছে, টি20 ওয়ার্ল্ড কাপ, তো রিঙ্কুকে ভালো পারফরমেন্স দিতে হবে ওখানে, জায়গা ধরে রাখার জন্য শিবম দুবেকেও ভালো পারফরমেন্স দিতে হবে। মানে এটা জাস্ট ইন্ডিয়ার পার্সপেক্টিভ থেকে বলছি আর কি, মানে জায়গা ধরে রাখার জন্য। কারণ এত অপশন এখন ইন্ডিয়ার কাছে অ্যাভেলেবেল আইপিএল হয়ে যাওয়ার পর থেকে লাস্ট 5 বছর, তুমি তোমার প্রত্যেক বছর কেউ না কেউ একজন নতুন চলে আসছে, তোমাকে প্রত্যেকটা মোমেন্টে নিজেকে এস্টাবলিশ করতে হবে যে আমি এখানে স্ট্রং ক্রিকেটার প্লাস ধরে রাখতে হবে তোমাকে। তুমি যদি একটু এদিক ওদিক ঈশান কিষান বেরিয়ে গেল, ঈশান কিষান আর কিন্তু ইন্ডিয়ান টিম খেলতে পারবে কিনা, ঈশান কিষানের ডিবেটটা আবার অন্য ডিবেট, ঠিক আছে, ওটা ঠিক রান করা না করার জন্য নয়, ওটা একটা কন্ট্রোভার্সিয়াল ইস্যু। হ্যাঁ, এবার ও আর ফিরতে পারবে বলে আমার মনে হয় না। ও একমাত্র ফিরতে পারে হচ্ছে রান করে, একমাত্র, জানো তো। তোমাকে ওই যে তুমি যদি তোমার নিজের ক্রিকেটের জায়গাটা ঠিক রাখো না, তোমার সবকিছু মানে কি মাফ করে দিতে বাকিটা বাধ্য হবে। অনেক অপশন চলে এসেছে, অভিষেক শর্মা না, অপশন এলেও জানো তো, যদি কথার কথা আমি বলছি, ঈশান কিষান যদি আজকে তাও গায়কোয়াড়কে নিয়ে ভাবছে না, দুর্ভাগ্যজনক, কিন্তু গায়কোয়াড়কে নিয়ে এই মুহূর্তে ভাবছে না ম্যানেজমেন্ট, মেনলি জয়সওয়াল আর গিলকে নিয়েই ইয়ে করছে। কিন্তু সেটা ভুল হচ্ছে, এটাও বলে রাখা দরকার। বিশেষ করে ওডিআই ফরম্যাটে আমার মনে হয় যে মানে ঋতুরাজকে নিয়ে ভাবা উচিত, এবং 26 আমার ধারণা ট্রাই করে দেখা যেতে পারে, 27 ওয়ার্ল্ড কাপ পরে আমার মনে হয় ভাববেও, মানে এখনো হয়তো অতটা জায়গা নেইও আসলে। রোহিত বিরাট যতদিন আছে, ঋতুরাজ আসবে হয়তো, তারপর পারবে না। তবে ঋতুরাজের বয়সটা অনেকটা বেড়ে যাচ্ছে, ভুল হচ্ছে খুব। ঋতুরাজের বয়স কিন্তু একদম কম নয়, মানে হতে পারে যে একটু নতুন লাগে ছেলেটাকে, বয়স আছে ভালো। তো যাই হোক, আমরা অন্য ডিবেটের সম্পর্কে চলে গেলাম, আমরা কেকেআরে ফিরে আসি। তো কেকেআরের যেটা আরো রয়েছে, কেকেআর যেটা একটা মেয়ে নিয়ে কেকেআর রাসেলকে দিয়ে 4 ওভার কমপ্লিট করায় না, ঠিক আছে, কেন আমি জানি না। রাসেল কিন্তু প্রচন্ড ইম্প্যাক্টফুল, মানে ভালো বল করে যে এরকম বলতে পারবে না, ইমপ্রেসিভ উইকেটস নয়, কিন্তু উইকেটও দিয়ে যখন প্রয়োজন হয় কেকেআর রাসেলকে বলে আনে না। আমি বলছি বটে যে মানে রাসেলের গোল্ডেন আর্ম আমি বলছিলাম ওই ভিডিওটাতে, কিন্তু বিষয়টা যে গোল্ডেন আর্ম বললেও একটা কথা আমি এখানে মানবো, রাসেল না একটা আনইভেন বাউন্স পায়, দেখবে অন্য বোলারদের থেকে একটু বেশি বাউন্স পায়, এবং রাসেল স্লোয়ারটা খুব ভালো ইউজ করতে পারে, ঠিক আছে, আর ফাট করে স্লোয়ার দিয়ে দেয় এবং মারতে গিয়ে লোকে সেটা ক্যাচ আউট হয়। এবং এটা রাসেলের বহু আছে, রাসেলের কিন্তু ক্লিন বোল্ড যেটা এটা কম আছে, ক্লিন বোল্ড রাসেল খুব একটা, রাসেলের ম্যাক্সিমাম দেবে ক্যাচ আউট হয়, ঠিক আছে। এবং রাসেলের তুমি স্লোয়ার বললে আর মনে বললে প্রাসিদ কৃষ্ণার কথা এখানে আমি বলতে চাইবো। প্রাসিদ কৃষ্ণা বলছি, সরি, হর্ষিত রানার স্লোয়ার বললে আমি এখানে হর্ষিত রানার কথা বলতে চাইবো। হর্ষিত রানা এবছর কিরকম করে, কারণ আমরা হায়দ্রাবাদকে নিয়ে যে কথাটা আগের দিন বলছিলাম পডকাস্ট 1-এ, যেটা আমরা বলেছি, চাইলে এগেইন আপনারা ভিডিওটা নিজেদের কাজ নিজেদেরকে প্রমোট করতে হবে। তো ট্রেভিস হেড আর অভিষেক শর্মার প্ল্যানিংটা, মানে ওরা যেভাবে খেলছে ওদের এগেইনস্টে প্রত্যেকটা টিম প্ল্যান করে নামবে এবারে বল করতে, যে ওদেরকে ওরকম ধুমধারাকা খেলাতে দেওয়া যাবে না। সেই জিনিসটা হর্ষিত রানা গত বছর যেরকম স্লোয়ার দিয়েছে, আনপ্রেডিক্টেবল, মানে কখন যে অ্যাকচুয়ালি স্লোয়ার দেবে, কোন ডেলিভারিটা স্লোয়ার হবে, কোনটা নর্মাল পেসে করবে, এটা বোঝা যাচ্ছে ওটার জন্য। এবং খুব সুন্দর ব্লেন্ড করেছিল, সুন্দর ব্লেন্ড করেছিল হর্ষিত রানার মতন ইমপ্রেসিভ টি20 বোলার, মানে লাস্ট ইয়ার আইপিএলে মানে ইন্ডিয়ান বোলার আমি দেখিনি। এবং হর্ষিত রানার সঙ্গে বৈভব আরোরাও কিন্তু অ্যাকচুয়ালি ভালো বোলার, ঠিক আছে। মানে গত বছর কেকেআর এর সঙ্গে যেটা হয়েছে না, সেটা রিয়েলি হ্যাপেন্স, মানে সবকিছু যে এরকম ক্লিক করছে, মানে তুমি গত বছর বলো কেকেআর এর বোলাররা কত উইকেট নিয়েছে, কেকেআর টপ 10 এর মধ্যে মনে হয়, মানে উইকেটিং এর টপ 10 এর মধ্যে কেকেআর 3 জন বা 4 জন ছিল সম্ভবত। পুরো বোলিং লাইনেরটা প্রত্যেকের উইকেট ছিল, নারিনের উইকেট ছিল, বারুনের উইকেট ছিল বোধহয়, রাসেলের উইকেট ছিল,
তার সঙ্গে সঙ্গে হাসিত রানা এই চারজন ছিলই, ঠিক আছে। বৈভব ওরা বোধহয় ছিল না, বৈভব ছিল না, কিন্তু বৈভব সম্ভবত 11টা বা 12টা ছিল। তাহলে এরকম। আর আগের বার কেকেআর সম্ভবত সবচেয়ে বেশি অল আউট করেছিল, যার জন্য ওদের মানে ওরা ম্যাক্সিমাম ম্যাচে অল আউট করে দিচ্ছে। রামানদীপের কথা একটু বলতে যাবে এখানে, ভীষণ ভালো ফিল্ডার, টিম প্লেয়ার একদম। রামানদীপকে ওরা পুরো ফিল্ডিং এ প্রপারলি ইউজ করে নেয়। রামানদীপকে পুরো প্রপারলি ফিল্ডিং ইউজ করে নেয় ওরা। আমি এটাই একটা মেন প্রশ্ন, মূল প্রশ্ন আমার মনে হয় কেকেআরের ভক্তরা এটাকে নিয়ে একটু ভাবিত জানতে চাইবে তারা। তোমার ওপিনিয়ন কি? গৌতম গম্ভীর, শ্রেয়াস আইয়ার এই যে জুটিটা যারা ট্রফি দিয়েছে, তারা না থাকার জন্য কেকেআরে একটা ইম্প্যাক্ট পড়বে? কেকেআর ইম্প্যাক্ট ডেফিনেটলি পড়বে। সেটা শ্রেয়াস আইয়ার না থাকার জন্য কতটা ইম্প্যাক্ট পড়বে আমার খুব মনে হয় না। শ্রেয়াস আইয়ার জন্য বিশাল কিছু প্রবলেম হয়ে যাবে, গৌতম গম্ভীরের জন্য প্রবলেম হবে। গৌতম গম্ভীর যেহেতু নেই, যে মাইন্ডসেটটার সঙ্গে কেকেআর খেলতে যায়, যারা অ্যাটাকিং মাইন্ডসেট, উইকেট পড়ছে আমরা মারবো, কিন্তু সেটা তুমি দেখো যদি গৌতম গম্ভীর না থাকা সত্ত্বেও কিন্তু ছিল কিন্তু সেটা পারফরমেন্স ড্রপ করে। হ্যাঁ, কিন্তু সেটা অ্যাকচুয়ালি সমস্যা, ওরা সেই লেভেলে খেলতে পারে না যেটা গৌতম গম্ভীর থাকাকালীন খেলতে পারে। কিছু না কিছু ইনপুট থাকে যেটা গৌতম গম্ভীর কেকেআরকে হেল্প করে ওই এটা কন্টিনিউ করার, এবং ওরা খেলতে পারে সেটা। এই অ্যাগ্রেসিভনেসটা আগেও ছিল, কিন্তু পরপর উইকেট পড়ে গেছে। এরকম হয়েছে একবার পরপর 2টো উইকেট পড়ে গেছে এরকম করে খেলতে গিয়ে, যে প্রবলেমে পড়েছে। মানে গৌতম গম্ভীর না থাকাটা অ্যাকচুয়ালি কেকেআরের বোলিংও ভালো। তুমি যদি দেখো বরুণ চক্রবর্তী আছে, নারিন আছে, তোমার অটোমেটিক্যালি এবং একটা মানে খুব ইমপ্রেসিভ ব্যাপার যেটা হচ্ছে, নারিনকে এখনো অ্যাকশন চেঞ্জ হওয়ার পরেও লোকে মারতে ভয় পায়। আরে হ্যাঁ, নারিন দেখো, নারিনের মতন ইকোনমিক্যাল বোলার এত ধারাবাহিকভাবে এবার আইপিএল ক্রিকেট, নারিন যে কারণে উইকেটটা খুব কম পেলেও এখন উইকেট খুব একটা বেশি পায় না, বরুণকে পাইয়ে দেয়। কিন্তু বরুণ একদম টোটালি সেটাকে, কারণ একটা স্পিনারকে তোমায় মারতেই হবে, তোমাকে চান্স নিতেই হবে। বিশেষ করে কেকেআরের ব্যাটিং ইডেন গার্ডেন্সে যে পরিমাণ রান তুলে দিচ্ছে, ইডেন গার্ডেন্সে যেমন সারফেস দিচ্ছে, তাতে করে তোমাকে কাউকে না কাউকে চান্স দিতেই হবে, তোমাকে টার্গেট করতেই হবে, কোনো অপশন নেই। বাই ডিফল্ট বরুণকে টার্গেট করছে। এবার নারিন যেই চাপিয়ে দিয়ে যাচ্ছে একবারে 6, 7 বা 8 চলে গেল দিচ্ছে না, ঠিক আছে, তখন বরুণকে মারতে হবে। আর বরুণ বুদ্ধিমান বোলারও আছে, যখনই বরুণকে মারতে হবে কেউ না কেউ আউট হচ্ছে, ক্যাচ আউট হচ্ছে, কিছু না কিছু। মানে বরুণের উইকেট পাওয়ার পিছনে নারিনের একটা বিশাল অবদান। দেখো কেকেআর প্রথম কথা হচ্ছে কোর্টটাকে প্রায় ধরে রেখেছে। কিছু প্লেয়ার এদিক ওদিক গেছে, মোটামুটি কোর্টটাকে কিন্তু কেকেআর এই বছর ধরে রেখেছে, অন্যান্য বছর ধরে রাখতে পারেনি, চায়ও নি হয়তো, এবছর কিন্তু পেরেছে। এবং বোলিংটা তুমি দেখো একটা ভ্যারাইটি, যেটা লাস্ট ইয়ার কেকেআরের জন্য হেল্পফুল, যে কারণে এত উইকেট পেয়েছে। রাসেল এক ধরনের বোলার, তার সঙ্গে হাসিত রানা এক ধরনের বোলার, নারিন, বরুণ, মানে একটা অদ্ভুত। এই বছর আবার নোটসে অ্যাড হয়েছে, যদিও নোটসে আর এই জায়গাটা দেখো, এই জায়গাটা আমি বলবো যে কি, মানে ওদের বিদেশি বোলারটা অ্যাকচুয়ালি স্টার্ক যে জিনিসটা গ্রুপ লিগের ম্যাচে করেছে, তার থেকে অতিরিক্ত খারাপ কিছু আর মনে হয় নোটসে বা করবে। প্লে অফে হয়তো যেটা স্টার্ট করে সেটা করতে পারবে না। প্লে অফে স্টার্কের বিশাল অবদান। মানে প্লে অফের আগে স্টার্ক একরকম, প্লে অফের পরে স্টার্ক অন্য। ওটা অস্ট্রেলিয়ান রক্ত, ঠিক আছে, ওটা কথা বলবে। ওরা একবার কাপের কাছে পৌঁছে গেলে ওরা, হ্যাঁ, মানে মুখে রক্ত লেগে গেলে ওরা ছাড়তে পারে না। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমার মনে হয় না যে গ্রুপ লিগের ম্যাচগুলোতে স্পেন্সার জনসন আর নর্থ, এদের দুজনের মধ্যে যে কোনো একজনকে খেলাতে হবে। যদি বিদেশি একটা, আমার মনে হয় যে কোনো একজনকে খেলাবে, একটা বিদেশি ফাস্ট বোলার। আমার ব্যক্তিগত মনে হয় জনসনকে খেলানো উচিত, তার কারণ নোটসে আমি ব্যক্তিগতভাবে ফিল করি ইডেন গার্ডেন্সে যে সারফেস দিচ্ছে তাতে করে নোটসের বোলিংটা না স্যুট করবে না ঠিক। যে স্পিডে বল করে, ওর যেরকম বাউন্স হয়, বলটা অনেক বেশি, তো মানে বোলারটার হাইট রয়েছে। আর ইডেনের আউটফিল্ডে একদম চোচো করে বল দৌড়ায়, ইডেনের মতন আউটফিল্ড এই মুহূর্তে ভারতবর্ষে কম রয়েছে ভাই। আর দেখো আমার মনে হয় যে যদি ডিকক ভালো না খেলতে পারে, ওরা গুরবাজে চলে যাবে সঙ্গে সঙ্গে। গুরবাজ তো ওদের রয়েছে, গুরবাজ কেকেআর লয়াল আছে, ঠিক আছে, গুরবাজ খেলে। আর আমার মনে হয় যে তোমার ওই প্লেয়ারটার নামটা বলো, মনীষ পান্ডেও কেকেআরের এক সময় অ্যাকচুয়ালি লয়াল প্লেয়ার, অনেক বছর খেলেছে। মনীষ পান্ডেকে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে যদি ব্যাটিং কোলাপস করে, মনীষ পান্ডে আসবে, অবশ্যই আসবে। এবং এরকম আর একটা চান্সেস যেটা দেখতে পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে যে যদি অজিঙ্ক্য রাহানে ফিট না করে, অজিঙ্ক্য রাহানে যদি পারফরমেন্স খারাপ দেয়, টিম যদি ভালো না দেখাতে পারে পারফরমেন্স, সেক্ষেত্রে অজিঙ্ক্য রাহানে সরে যাবে, ভেঙ্কটেশের ক্যাপ্টেন হয়ে যাবে, মিড সিজনে অজিঙ্ক্য রাহানে বাইরে চলে যাবে। এটাও একটা চান্সেস দেখা যাচ্ছে। এবার এটা কেকেআরের ফ্যানরা একেবারেই চাইবে না, কারণ কেকেআরের ফ্যানরা, এটা কিন্তু হাই চান্সেস রয়েছে, কারণ যে অ্যাগ্রেসিভনেসটা কেকেআর দেখাতে চায় সেখানে আর কি ফিট করে না। কিন্তু রাহানে যদি ওটা অ্যাডাপ্ট করে নিতে পারে, রাহানে ইন্টারন্যাশনাল দেখিয়ে দিয়েছে, হি ইজ আ ভেরি গুড ক্যাপ্টেন, ট্যাকটিক্যালি ক্যাপ্টেন ভালো। তো আইপিএল এ ওর ব্যাটিংটা না ওকে মনস্তাত্ত্বিকভাবে ডোবায়, সেই জিনিসটা দেখা যাক যে রাহানে কতটা কি। তবে রাহানের কিন্তু একটা ইনিংস কেকেআর এগেইনস্টে আছে, 29 বলে 71 না 72, অসাধারণ একটা ইনিংস এই ইডেন গার্ডেন্সে, এই সারফেসেই। সেইটা থেকে যদি পজিটিভিটি নেয় এবং রাহানে যদি সবাইকে ভুল প্রমাণ করে দেয়, কারণ রাহানে টেম্পারামেন্ট এত ভালো
এত সুন্দর প্লেয়ার এবং ক্রিকেটকে নিয়ে এত বেশি সিরিয়াস, যার সম্পর্কে আমার শুধুমাত্র একজন ক্রিকেটের দর্শক হিসেবে পজিটিভ ভাবনা চিন্তা রয়েছে। আমি চাই যে রাহানে ভালো করুক, সেও যে টিমেই খেলুক না, ভালো করে তাহলে কেকেআর খুব পজিটিভ হয়ে যাবে, তাহলে সেটা ভীষণ পজিটিভ হয়ে যাবে, কারণ ভালো ক্যাপ্টেন প্লাস সে রান করে দিচ্ছে। রাহানের মতন একজন ট্যাকটিক্যালি কারেক্ট ক্যাপ্টেন যখন নিজে রান পাওয়া আরম্ভ করে না, তখন টিম অন্যরকম দেখায়, নিজের একটা কনফিডেন্স বিল্ড হয়ে যাবে, তার মধ্যে একটা কনফিডেন্স থাকাটা খুব দরকার। ঠিক আছে, সবাই মহেন্দ্র সিং ধোনি নয় যে মাঝে মাঝে ক্যাপ্টেন করে তো খেলবে। ঠিক আছে, মানে ধোনি অ্যাকচুয়ালি করেছে যে ওর ব্যাটে রান নেই, কিন্তু লাস্টবার যে অবস্থা ছিল তাতে তুমি বলতে পারো সিএসকে 10 জন খেলছে আর ধোনি ক্যাপ্টেন্সি করছে। হ্যাঁ একদমই তাই, ঠিক আছে একদমই তাই। ধোনি এইভাবেও, এবং ধোনি ফ্যানদের গায়ে লাগতে পারে, কিন্তু অ্যাকচুয়াল ফ্যাক্ট এটা, মানে এটা ফ্যান দেখছি, ফ্যানরাও জানে অ্যাকচুয়ালি, ফ্যানরাও জানে। দেখো আমি নিজে ধোনির ফ্যান কে নয়, মানে আমার মনে হয় যে একটা হচ্ছে যে হেটার, ঠিক আছে, আর মানে তাদের কথা আমি বাদ দিয়ে দিচ্ছি, কিন্তু তাছাড়া ধোনির ফ্যান আমরা ইন্ডিয়ানরা, আমাদের ভাই ওয়ার্ল্ড কাপে ওই 6 আমরা ভাই ধোনির ফ্যান আছি। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে ধোনির এবারে আমার মনে হয় যে এবার হয়ে এসছে, দেখা যাক কি করে। এটা যতক্ষণ না ধোনি মাঠে নামছে না, আমি এটা পেইট করতে পারছি না, হ্যাঁ, যে কি করবে অ্যাকচুয়ালি। আগে নামবে, পরে ফিট হয়ে গেলে আবার হতে পারে যে হঠাৎ করে খেলা, তাহলে তো মানে যদি এরকম হয় যে আর একটা বছর যেখানে ধোনির কথার কথা 450-500 রান থাকলো, যদি আরেকটা বছর এরকম হয়ে যায়, কথার কথা যে পজিশনে নামে অ্যাকচুয়ালি 450-500 রান থাকা না ইম্পসিবল, খুব চাপ। মানে তাহলে সিএসকে কোল্যাপস করতে হবে, তবে গিয়ে ধোনি 450-500 রান থাকতে পারে, যেটা অ্যাকচুয়ালি 2019-এ হয়েছিল। পুরো সিএসকে ডুবছিল, ধোনি একা ব্যাট করছিল এবং ধোনি ফাইনাল নিয়েও চলে গেছিল, আফটার হেরে গেছিল সেই ম্যাচটা, মানে শেন ওয়াটসন পায়ে রক্ত নিয়ে আর কি ফাইনাল লাস্ট মোমেন্টে গিয়ে মানে হেরে যাচ্ছে মুম্বাই, মালিঙ্গা বল করে হট করে, মালিঙ্গা মার খাচ্ছিল, শেন ওয়াটসন কেলি দিয়েছিল তার এগারো ওভারটাতেই। এইখানেই রোহিত শর্মা মানে মালিঙ্গাকে তাও ট্রাস্ট করলো। এইটা না বড় ফ্র্যাঞ্চাইজির লক্ষণ, যে তুমি তোমার যারা চ্যাম্পিয়ন প্লেয়ার তাদেরকে তুমি ট্রাস্ট করো, ব্যাক করে যাও, কন্টিনিউ। তো আজকের ডিবেটটা অনেকটা বড় হলো অ্যাকচুয়ালি, টিমগুলোই এমন টিম, মানে এরা হচ্ছে ওজি টিম, বলার অনেক কিছু রয়েছে, মানে আইপিএল এর ওজি টিমস। ঠিক আছে, মুম্বাইয়ের দেখো 5টা ট্রফি, তার সঙ্গে সঙ্গে চেন্নাইয়ের 5টা ট্রফি, কেকেআর এর 3টে ট্রফি। ঠিক আছে, আরসিবি ট্রফি নেই, আরসিবি সালা বিরাট কোহলি আছে, যে মানে ইন্ডিয়ান হিসেবে তার সব থেকে বেশি ট্রফিজ রয়েছে, আইসিসি ট্রফিজ রয়েছে। ঠিক আছে, তো আপনি এই টিমগুলোকে নিয়ে আলোচনা করতে বসলে অটোমেটিক্যালি বড় ডিবেট তো হবেই। আশা করি আপনারা প্রত্যেকে এনজয় করলেন। আমাদের তো মনে হচ্ছে যে, আর কেকেআর অ্যাকচুয়ালি একটা জিনিস পাবলিক জানতে চাইবে, সেটা হচ্ছে কেকেআর কি মনে হচ্ছে প্লে অফসে যাবে কি যাবে না। হ্যাঁ, কেকেআর মোটামুটি যা টিম আছে আমি প্লে অফসে দেখছি, যদি মানে ওই রাহানের জায়গাটা রাহানের জায়গাটা যদি একটু ঠিক হয়ে যায়, তাহলে আমি প্লে অফসে দেখছি, আমি কলকাতাকে আমি প্লে অফসে রাখছি। কারণ মোটামুটি কোর্টটা এক তো গত বছর কনফিডেন্সটা নিয়েও নামবে, সেটাও একটা না বুঝ দেয় একটা টিমকে, কারণ বোলিংয়েও বিশাল কিছু চেঞ্জ হয়ে যায়নি। আগেরবার তো মেনলি মানে সল্টার বাদ দিয়ে দিলে, মানে ওই ওপেনিংটা বাদ, 2000 ওপেনিংটা বাদ দিয়ে দিলে বলাররা ম্যাচ জিতিয়েছে। ঠিক আছে, তো বলাররা মোটামুটি এক রয়েছে। এবার যদি রাহানের জায়গাটা ঠিক হয়ে যায়, গত বছর কেকেআর থেকে এই কেকেআর ডেফিনেটলি দুর্বল, কেউ অস্বীকার করবে, এটা তো অবশ্যই। কিন্তু এটাও সত্যি কথা যে অন্য অনেক টিম যা হয়েছে, অনেক স্কোয়াড যা হয়েছে, তার থেকে কেকেআর কিন্তু একটু বেটারও। দেখো মেন প্রবলেম হয়েছে যে সল্টার স্টার্ক, ঠিক আছে, স্টার্কের জায়গাটা পূরণ হয়নি, এটা একদম। নীতিশরা গত বছর খেলেওনি, ঠিক আছে, স্টার্কের জায়গাটা পূরণ হয়নি, এটা একদম ফ্যাক্ট। ঠিক আছে, ওই জায়গাটা একটু ভোগাতে পারে। আর ইয়েতে যদি ডিকক যদি খেলে দেয় একবার, কারণ ডিককের ক্ষমতা কিন্তু রয়েছে 100%। ঠিক আছে, ডিকক একটু বয়স হয়ে গেছে, এখন একটু ইয়ে হয়েছে, ডিকক যদি ওই খেলাটা খেলে দেয়, তাহলে সল্টের জায়গাটা ভরপাই হয়ে যাবে। আমি তিনটে বলে দিচ্ছি, আমার 3টে মনে হচ্ছে। ঠিক আছে, কেকেআর, এসআরএইচ আর চেন্নাই, এই 3টে আমার মনে হচ্ছে যে উঠবে। 4th পজিশনটা একটু সেটা মুম্বাই বা ডিসির মধ্যে কেউ একজন হবে মেবি, আমার সেটা মনে হচ্ছে, দেখা যাক। আপনারা কমেন্ট করে জানান, এবং কোনো টিমকে রাখিনি বলে সেই টিমের ফ্যানরা রেগে যাওয়ার কিছু নেই, এটা আমাদের মনে হচ্ছে অন পেপার। হ্যাঁ, আর একটা কথা সবশেষে বলে দিতে হবে, অন পেপার যদি সবকিছু হয়ে যেত তাহলে কেউ খেলতে নামতো না, সেটাই। আইপিএল এ তো অন পেপার বলে বিষয়টা এক্সিস্টই করে না। ঠিক আছে, হ্যাঁ, অনেক ক্ষেত্রে অন পেপার হয়, ম্যাক্সিমাম ক্ষেত্রে অন পেপার হয়ও না, এটাও সত্যি কথা। খেলতে নামা হচ্ছে কারণ প্লেয়ার হয়তো যাকে নিয়ে আমরা কিছু করিনি, সে ইমপ্রেসিভ খেলে দিয়ে বেরিয়ে গেল। ওকে বলতে পারে সিএসকে একজন রামকৃষ্ণ ঘোষকে নেটে দেখে তাকে খেলিয়ে দিল, সে একদম বিভৎস, ঘরে বসে এটাকে ওইভাবে বলা সম্ভব নয়। ঠিক আছে, তো এটা জাস্ট অন পেপার আলোচনা হলো। এবার বাকিটা খেলার মাঠে টিমগুলো দেখে নেবে। 11টা ছেলে একটা টিমে, মানে 10খানা টিম, সেখানে 110খানা ছেলে স্কোয়াড ভাবলে আরো পুরুষ মানুষদের লড়াই, তারা একদম দেখে নেবে, ফাটিয়ে দেবে। ঠিক আছে, চলো, আপনাদের মতামতটা জানাবেন। এই চ্যানেলটা নতুন হলে সাবস্ক্রাইব করে দিন, পডকাস্ট কেমন লাগলো সেটাও জানাবেন, এবং বন্ধুদেরকে শেয়ার করে দিন। ঠিক আছে, আর কি বলবো, এই বেসিক কথাবার্তাগুলো রোজ বলতে হয়। থ্যাংক ইউ, টাটা।